হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনায় প্রচন্ড ব্যস্ত আছো। তো আশা করবো তোমরা সবাই ক্লাস 1 দেখেছো। যারা দেখোনি তারা এক্ষুনি ডেমো এই ক্লাসের ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, ভিডিওর ডেসক্রিপশনে, এবং সেখান থেকে তোমরা সেই লিঙ্ক থেকে তোমরা প্রথম ক্লাসটি দেখে নিতে পারবে এবং অবশ্যই দেখবে, না দেখলে কিন্তু তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে না। ওকে, তো চলো আমরা আজকে ক্লাস 2তে এসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা এইচসিএফ এলসিএম এর টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2, 3, 4, 5 চারটে টাইপ আমরা শিখবো আজকে এবং প্রচন্ড ইম্পর্টেন্স চলেছে এই ক্লাসটা। যারা আগত দিনে ডাব্লিউবিসিএস এক্সাম দিতে চলেছো, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিতে চলেছো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সাম দিতে চলেছো, বা মিসলেনিয়াস দিতে চলেছো, বা ক্লার্কশিপ দিতে চলেছো, বা আইডিও বা এমবিআই, যে কোনো এক্সাম হোক না কেন, প্রত্যেকটা এক্সামের পেপারে যেরকম প্রশ্ন হবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা আনসার করতে পারবো উইদিন সেকেন্ড। ওকে, তো এই ক্লাসটা মন দিয়ে ফলো করো, আশা করবো তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং অনেক বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। ওকে, তো চলো আজকের ক্লাসের প্রথম যে টাইপ সেটা টাইপ 2 থেকে আমরা শুরু করছি, যেখান থেকে আমরা এইচসিএফ এবং এলসিএম এর অ্যাপ্লিকেশন শিখবো। ওকে, দেখো টাইপ 2 তে আমরা কি ধরনের প্রশ্ন দেখবো, প্রশ্ন নিয়ে পরে আলোচনা করছি। আগে চলে আসি যে আলটিমেট আমরা এখানে এই টাইপটার মধ্যে কিরকম প্রশ্ন থাকবে। দেখো একটা ছোট্ট উদাহরণ দিই। যদি তোমাকে বলা হয় যে 12 এবং 16, 12 এবং 16 এই দুটো সংখ্যাই বললাম যে 12 আর 16 এর অনুপাত কত, রেশিও কত, অনুপাত কত? তা তুমি কি করো, তোমরা বাচ্চাবেলা শিখেছো তো যে 12 আর 16 অনুপাত মানে হচ্ছে, অনুপাত মানে কিছুই না, মধ্যখানে একটা এরকম সাইন দিয়ে দাও, 12:16। ক্লিয়ার? এরকমই তো লিখতে বলো, একদম ঠিক এরকমভাবে লেখা হতো, একই না? তাহলে এবার আমাকে বলো, যদি 12:16 এরকম লেখা হয়, তাহলে তোমরা কি করতে, 12 আর 16-র মধ্যে দেখতে পাচ্ছি যে 12 4 দিয়ে ভাগ যাচ্ছে আর 16 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 4 দিয়ে কাটাকুটি হওয়ার পর 4 3 12 আর 4 4 16। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে 12 আর 16 অনুপাত 3:4 তো, হ্যাঁ কি না? আচ্ছা, তোমরা কি একবারও ভেবে দেখেছো যে এই যে সংখ্যাটা দিয়ে কাটছি সেই সংখ্যাটা আলটিমেট কি? ঠিক আছে, কেউ কেউ ভুল করে এরকমও করতো যে 12 কে প্রথমে 2 দিয়ে কাটাকুটি করতো আর 16কে প্রথমে 2 দিয়ে কাটাকুটি করতো। তখন আমাদের মাস্টারমশাই বলতো যে 2 দিয়ে তো কাটলি বাবা, 2 4 2 6 12 হলো, আর এখানে 2 দিয়ে কাটলি 2 8 16 হতো, 16 হতো, হ্যাঁ কি না? তখন মাস্টারমশাই বলে উঠতো, আবার দেখ এখানে 6 8 এখনো 2 দিয়ে পুরো আবার কাটাকুটি যাচ্ছে, 6কে আবার কাট 2 দিয়ে, তাহলে 2 3 6 আর 2 4 8, হ্যাঁ কি না? তাহলে 3:4 আর কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে মাস্টারমশাই বলতো যে ততক্ষণ কাটো বাবা যতক্ষণ কাটাকুটি করা, যতক্ষণ না আমি ওদের মধ্যে থেকে এমন দুটো সংখ্যা খুঁজে বার করছি যাদের কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, হ্যাঁ কি না? একদম ঠিক এরকমই বলা হতো। তাহলে আলটিমেট সেই সংখ্যাটা কোন সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে আমি এই দুটো সংখ্যাকেই ভাগ করতাম এবং তারপরে এমন দুটো সংখ্যা পেতাম যাদের আর কোনোভাবেই কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যেত না। তাহলে আলটিমেট সেই দুটো সংখ্যার আমরা এইচসিএফ নির্ণয় করতাম বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করতাম নিজেদের অজান্তে। ওকে, এবং সেখান থেকেই এইচসিএফ এর উৎপত্তি বা হাইয়েস্ট কমন ফ্যাক্টরের উৎপত্তি। তার মানে আলটিমেট আমি এখান থেকে এটা বুঝে গেলাম যে এই যে 12 আর 16-র অনুপাত নির্ণয় করার সময় আমি যে 4 দিয়ে ভাগ করছিলাম, এখানেও 4 দিয়ে ভাগ করেছি, এখানেও 4 দিয়ে ভাগ করেছি, এই 4টার কিছুই নয়, 4 হয়ে যাবে, 4 হলো কি না 12 এবং 16 এর এইচসিএফ বা গসাগু, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে আলটিমেট যখনই অনুপাত নির্ণয় করতাম আমি কি করতাম, সংখ্যা দুটোর গসাগু দিয়ে সংখ্যা দুটোকে ভাগ করতাম এবং ভাগ করার পরে যে দুটো সংখ্যা পড়ে থাকতো সেই দুটো সংখ্যার মধ্যিখানে একটা এরকম সাইন দিয়ে আমি বলে দিতাম যে এটাই হয়ে যাচ্ছে দুটো সংখ্যার অনুপাত। এই কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম পরিষ্কার, এতে কোনো আপত্তি নেই। এবার যদি তোমাকে এরকম বলে দেয় যে দুটি সংখ্যার অনুপাত, অনুপাত রেশিও অফ টু নাম্বারস, বললো 3:4। ওকে, বললো যে এদের অনুপাত তো বলে দিলাম, এবার বলে দিল এদের এইচসিএফ বলে দিলাম 4। তাহলে নাম্বারগুলো কি কি? তাহলে আমরা কি দেখেছিলাম যে আলটিমেট যে দুটো সংখ্যা ছিল, সাপোজ সংখ্যা ছিল এক্স আর ওয়াই, ঠিক আছে, এই দুটো সংখ্যার রেশিও কি করে পেয়েছিলাম
না এক্সকে আমি 4 দিয়ে ভাগ করেছিলাম, এক্সকে আমি এইচসিএফ দিয়ে ভাগ করেছিলাম এবং ওয়াইকেও আমি এইচসিএফ দিয়ে ভাগ করেছিলাম। ভাগ করে এদের রেশিওর আলটিমেট কি এসেছিল না 3:4, হ্যাঁ কি না? বলে দাও একদম ঠিক। তাহলে আমি এক্স আর ওয়াই পাবো কি করে? তাহলে কোনো একটা সংখ্যাকে ভাগ করে আমি অপর একটা সংখ্যা পাই, তার মানে অপর সংখ্যাটাকে যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা দিয়ে গুণ করলেই আমি পেরেন্ট সংখ্যাটা পেয়ে যাবো। বলে দেয় একদম ঠিক। তার মানে কি? তার মানে পরিষ্কার বুঝতে পারছি যে যখন আমার কাছে রেশিও বলা আছে এবং এইচসিএফ বলা আছে তখন আমার কিচ্ছু নয়, রেশিও দুটো টার্মের সঙ্গেই যদি আমি গসাগু গুণ করে দিই তাহলেই সংখ্যা পেয়ে যাই। দেখো 3 × 4 করলে 12 প্রথম সংখ্যা, 4 × 4 করলে 16 দ্বিতীয় সংখ্যা। তাহলে 12 আর 16ই হচ্ছে সেই দুটো সংখ্যা যাদের এইচসিএফ হচ্ছে 4 এবং যাদের রেশিও হচ্ছে 3:4। দেখো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? সুন্দর ক্লিয়ার হয়েছে। এবার আমাকে বলো যে 12 আর 16-র এলসিএম কত? এলসিএম কত? তাহলে আমরা এলসিএম শিখেছিলাম লাস্ট ক্লাস, যারা দেখোনি তারা অবশ্যই দেখিয়ে নেবে। যে আমরা সাধারণত আমি তোমাদের বলেছিলাম যে আমরা ছোটবেলায় যে নিয়মগুলো শিখেছিলাম সেগুলো ভুলে যাব। তাহলে আমি দেখতে পাচ্ছি 12কে আমি দেখতে পাচ্ছি 4 দিয়েও ভাগ করা যায়, 16কেও 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর 4কে আমি নিয়ে গেলাম। এবার আমি এখানে 2ও লিখতে পারতাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার জন্য 4 আমি লিখেছি কারণ আমি দেখতেই পাচ্ছি 12কে পুরোপুরি 4 দিয়ে ভাগ যাচ্ছে, 16কেও পুরোপুরি 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 4 যখনই আমি বার করে নিলাম, 12 থেকে 4 বার করে নিলে কি পড়ে থাকে? 3 পড়ে থাকে, 3 গুণ করে দাও। 16কে থেকে 4 যদি আমি বের করে নিই তাহলে কি পড়ে থাকে? আর একটা 4 পড়ে থাকে, তাহলে 4ও এর সঙ্গে গুণ করে দাও, হয়ে গেল এলসিএম, গল্প শেষ। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে আলটিমেট এলসিএম কত হলো না 4 আর 4 16, 16 হচ্ছে 48। তাহলে এবার কি তোমরা লক্ষ্য করে দেখেছো যে এই 48-এর মধ্যে একবার 4 আছে, যে 4টাকে আমি বলতে পারি এইচসিএফ, আর 3 আর 4 এই দুটো নাম্বার কি ছিল না এদের রেশিও দুটো টার্ম। ক্লিয়ার? তাহলে যখন দুটো সংখ্যার রেশিও বলা থাকবে, যখন দুটো সংখ্যার রেশিও বলা থাকবে, তাদের এইচসিএফ বলা থাকবে, সেখান থেকে আমি এলসিএম কি করে পাবো না এইচসিএফ এর সঙ্গে একবার কি করব, রেশিওর প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটা গুণ করে দিলেই এলসিএম পেয়ে যাব। বোঝা গেল? এইচসিএফ এর সঙ্গে রেশিও দুটো টার্মকে গুণ করে দিলেই আমি কি পেয়ে যাব না এলসিএম পেয়ে যাব। তাহলে এই দুটো অ্যাজাম্পশন আমি শিখলাম, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ঠিক। তার মানে এটা থেকে আর একটা জিনিসও শিখলাম যে এই যে 48 পেলাম আমি এলসিএম, এই 48 কিন্তু এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যায়। মানে এলসিএম এর একটা ফ্যাক্টর সবসময় কিন্তু এইচসিএফ হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? বলে একদম ক্লিয়ার হয়েছে, কোনো আপত্তি নেই। বোঝা গেছে? আর আলটিমেট এই এলসিএমকে যদি আমি এইচসিএফ দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটার কিছুই নয়, রেশিওর দুটো টার্মের গুণফল। যেমন দেখো এখানে এলসিএম কত পেলাম? 48। এই 48কে যদি আমি এইচসিএফ কত পেলাম? 4 দিয়ে ভাগ করি, পড়ে থাকে কি 12। তাহলে 12 কি এই 3 আর 4-এর গুণফল নয়? বলে দাও একদম ঠিক। ক্লিয়ার? যেখানে 3 এবং 4 পরস্পর সবসময় কি হবে? কোপ্রাইম নাম্বার হবে। তুমি বলবে এখানে 2 × 6 তো লিখতে পারতাম, না 2 × 6 লিখতে পারবো, কারণ কোপ্রাইম নাম্বার নয়, কারণ দুটো রেশিও দুটো টার্ম কখনো তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এতগুলো গল্প আমরা শিখলাম এই টাইপ 2-তে, এবং এই কনসেপ্টেও বেশ করে অঙ্ক দেখতে পাবো, এবং অঙ্ক করতে করতে আমাদের প্রশ্ন আরো সহজ হতে থাকবে, কনসেপ্ট আরো ইজি হতে থাকবে। ওকে, চলো দেখি প্রথম প্রশ্ন। 2 numbers are in the ratio 7:11. If their HCF is 28, then the difference between the two number is. তাহলে আমি এক্ষুনি দেখলাম যে যখন দুটো সংখ্যার রেশিও বলা হয়েছে, রেশিও কি বলা হয়েছে? 7:11। ক্লিয়ার? হলো একদম ঠিক। দেয়ার HCF বলা হয়েছে 28, তাহলে HCF কত? 28। তাহলে সংখ্যা দুটো কি হবে? যদি সংখ্যা দুটো প্রথম সংখ্যাটা এ আর পরের সংখ্যাটা বি ধরি, তাহলে বলবো এ এর ভ্যালু হবে রেশিওর প্রথম টার্ম মানে 7, তার সঙ্গে 28 গুণ, 7 × 28। আর পরের সংখ্যাটা কি হবে? বি কি হবে না রেশিওর সেকেন্ড টার্ম 11, তার সঙ্গে এইচসিএফ গুণ 11 × 28। এই দুটো সংখ্যা হবে, এদের ডিফারেন্স নির্ণয় করতে হবে। তার মানে এ মাইনাস বি, এর ডিফারেন্স বি,
ডিফারেন্স কেন বলেছে? কারণ হচ্ছে পজিটিভ ভ্যালু নেবো। তাহলে আমরা বড় অবশ্যই দেখতে পাচ্ছি 11 × 28, তাই তো? তাহলে 11 ইন্টু, আমি কেন গুণ করিনি সেটাও বলছি। 11 × 28 থেকে আমায় কি করতে হবে? 7 × 28 বিয়োগ করতে হবে। আর ডিফারেন্স সাইন দিলে আমি 7 × 28 মাইনাস 11 × 28 লিখতে পারতাম, কিন্তু মধ্যখানে ডিফারেন্স সাইন নিয়ে হতো, মানে পজিটিভ ভ্যালু নেবো, নেগেটিভ ভ্যালু নেবো না। ক্লিয়ার? এদের মধ্যে 28 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 11 - 7। তাহলে দেখো আলটিমেটলি যেমন ডিফারেন্স, দেখো ডিফারেন্সও কি হচ্ছে না, রেশিও দুটো টার্মের যে ডিফারেন্স, রেশিও দুটো টার্মের ডিফারেন্স কি? 7 আর 11 ডিফারেন্স কত? 4। রেশিও দুটো টার্মের ডিফারেন্স দেখো 11 - 7 4। তাহলে রেশিও দুটো টার্মের ডিফারেন্সের সঙ্গে যদি আমি ডাইরেক্ট 28 গুণ করে দিতাম, তাহলেই আমি সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স পেয়ে যেতাম। তাহলে যখনই অঙ্ক বলবে যে সংখ্যা দুটো কি না জিজ্ঞাসা করে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত, পার্থক্য কত, আমি কি করব? রেশিও দুটো টার্মের মধ্যে পার্থক্য নির্ণয় করব, তার সঙ্গে HCF গুণ করে দেবো, ডাইরেক্ট আমি আনসার পেয়ে যাব। তাহলে 28 × 4 মানে 4 8 32, 2 থেকে 3, 4 2 16, আর 3 হচ্ছে সরি ভুল বললাম, 4 8 32, 3 4 2 8 3 হচ্ছে 11, 112 কোথায় আছে? অপশন সি। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, 3 numbers are in the ratio 1:2:3, their HCF is 12, the numbers are। তাহলে আমি আগে এক্ষুনি বলেছি তোমাদের যে রেশিওর 3টে টার্ম যখনই দেওয়া আছে এবং এদের HCF বলে দেওয়া হয়েছে, HCF কত না, তাদের HCF হচ্ছে 12। তাহলে আমায় কিচ্ছু করতে হবে না, আমার রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে 12 গুণ করলেই আমি কি পেয়ে যাবো? সংখ্যাগুলো পেয়ে যাবো। বলো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে বলো 1কে 12 গুণ করলে 12 হবে, 12কে 2 গুণ করলে 24 হবে, 12কে 3 গুণ করলে 36 হবে। ব্যাস, এটাই হচ্ছে 3টে সংখ্যা। কোথায় আছে 12 24 36? দেখো অপশনটি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, 3 numbers are in the ratio 2:3:5, their LCM is 90, find their HCF। তাহলে আমি একটু আগেই দেখেছি, একদম যখন আমরা থিওরি পড়েছি, যে আলটিমেট কি, যখন আমার কাছে রেশিও বলে দেওয়া হয়েছে এবং HCF বলে দেওয়া হয়েছে, তখন আমি LCM খুব সহজেই পেতে পারি। কি করে? রেশিও যে কটা টার্ম আছে, যেখানে দুটো সংখ্যা, 3টে সংখ্যা, 4টে সংখ্যা, 5টে সংখ্যা, যা খুশি থাকতে পারে, যে কটা টার্ম আছে প্রত্যেকটা টার্মকে আমি গুণ করব। তার মানে 2 × 3 × 5, রেশিওর প্রত্যেকটা টার্মের গুণফল, তার সঙ্গে HCF গুণ করব, এবং গুণ করলে আমি পেয়ে যাবো কি? LCM। এটাই তো আমার অ্যাকচুয়াল অ্যাজাম্পশন। বলে দেয় একদম ঠিক। তাহলে যে এই কথাটা বুঝতে পারবে তার লাইফের কোনো চিন্তা নেই। তাহলে বলো 2 × 3 × 5, তো ঠিক আছে, HCF তো আমার জানা নেই, কিন্তু LCM জানা আছে বাবা, সেটাকে 90। তাহলে আমাকে বলো যে HCF কি হবে? তাহলে কিছুই না, 5 2 10, 3 30, মানে 90/30 হয়ে যাবে আমার HCF, and that is 3। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো কোনো আপত্তি আছে কি নেই? এই থাকে আমায় বলতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 17, দ্য LCM অফ 2 numbers is 120, and the numbers are in the ratio 3:8, the sum of the numbers will be। গল্প একই। তাহলে আমাকে এখানে যাই লেখা থাকুক না কেন, আমাকে যখন দুটো সংখ্যার রেশিও বলা আছে এবং তাদের LCM বলা আছে 120, আমার কনসেপ্ট একটাই, যে এই দুই ভদ্রলোকের সঙ্গে, মানে 3 আর 8-এর গুণফল, এবং তার সঙ্গে যদি HCF গুণ করি, তাহলেই আমি পেয়ে যাব LCM, and that is 120। তাহলে HCF এখান থেকে কত হবে? অর্থাৎ 120/24 মানে হচ্ছে 5। তাহলে HCF পেয়ে গেলাম 5। এবার বলেছে সাম অফ দ্য নাম্বারস। তাহলে আমরা জানি যে রেশিও দুটো টার্মের মধ্যে আমি যদি প্রতিটা টার্মের সঙ্গে HCF গুণ করি, তাহলেই সংখ্যা পাওয়া যায়। তাহলে আলটিমেট এটা সাম বলুক, ডিফারেন্স বলুক, যাই বলুক না কেন, আমি রেশিও দুটো টার্মকে যোগ করব। 3 + 8 যোগ করলে 11 হয়, তার সঙ্গে HCF গুণ করে দিলেই কি পেয়ে যাবো? দুটো সংখ্যার যোগফল। তাহলে সাম কত হয়ে যাবে? সাম অফ 2 numbers is equal to 3 + 8 ইন্টু হচ্ছে 5। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে 55 হয়ে যাবে কারেক্ট আনসার। বল কোনো ডাউট? কোনো ডাউট নেই, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 3 numbers are in the ratio this and the LCM is this, what is the difference between the largest and smallest number? সেম কনসেপ্ট একটু আগেই দেখলাম, যে রেশিও যখনই বলা আছে রেশিও 3টে টার্মের গুণ করে ফেলো, এবার তো ফটাফট অঙ্ক হবে, এবং তার সঙ্গে HCF গুণ করে দাও,
তাহলেই পেয়ে যাবো এলসিএম, অ্যান্ড দ্যাট ইজ 1260। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। তাহলে দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি যাচ্ছে 5 দিয়ে, 1260কে 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 252। ঠিক আছে, তাহলে 7 দিয়েও কাটাকুটি যাচ্ছে, 7 3-এ 21, 7 6-এ 42, 9 4-এ 36। তাহলে আলটিমেট এইচসিএফ হয়ে গেল আমার 4। ব্যাস, এইচসিএফ যখন 4 হয়ে গেছে আর তো কোনো চিন্তা নেই। এবার আমার কাজ হচ্ছে কি, ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট। তাহলে রেশিও দুটো টার্মের, তিনটে টার্মের মধ্যে কে স্মলেস্ট? 5 স্মলেস্ট, লার্জেস্ট কে 9। তাহলে এদের মধ্যে রেশিও তিনটে টার্মের মধ্যে লার্জেস্ট আর স্মলেস্টের ডিফারেন্স কত? অর্থাৎ 5 7 আর 9, এদের মধ্যে স্মলেস্ট হচ্ছে 5, লার্জেস্ট হচ্ছে 9। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত দাদা? 4। তাহলে আলটিমেট রেশিওর লার্জেস্ট আর স্মলেস্টের মধ্যে ডিফারেন্স যা হবে তার সঙ্গে আমি এইচসিএফ গুণ করলেই পেয়ে যাবো অ্যাকচুয়াল লার্জেস্ট আর স্মলেস্টের মধ্যে ডিফারেন্স, দ্যাট ইজ 4 × 4 16। ক্লিয়ার? বলো তো, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। এর থেকে সহজ করে বোঝানো আর কখনো সম্ভব নয়। কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে। The ACF of two numbers is 17 and the other two factors of their LCM are 11 and 19. The smallest of the two numbers is. তাহলে আমি একটু আগেই তোমাদের বলেছি যে আলটিমেট এইচসিএফ সবসময় কি করে না, এলসিএম কে পুরোপুরি ভাগ করে। কারণ কি? কারণ এলসিএম এর মধ্যে কি লুকিয়ে থাকে না, আলটিমেট এলসিএম এর মধ্যে এইচসিএফ তো লুকিয়ে থাকেই, ইন্টু কি, টার্ম অফ দ্য ফ্যাক্টরস। ওকে, দুটো সংখ্যার যে রেশিও, সেই দুটো সংখ্যার মধ্যে রেশিওর যে দুটো টার্ম আছে, সেই দুটো টার্মের গুণফল তার সঙ্গে এইচসিএফ গুণ করলে, সাপোজ এখানে দুটো সংখ্যা যারা লুকিয়ে আছে তাদের আমি বললাম তাদের রেশিও হচ্ছে A:B, তাহলে এইচসিএফ এর সঙ্গে যদি এ আর বি গুণ করি তবেই তো এলসিএম পাবো। বলবো একদম ঠিক। প্রশ্নটা এখানে ঘুরিয়ে বলেছে যে এইচসিএফ অফ দ্য টু নাম্বার ইজ 17, তাহলে আলটিমেট এইচসিএফ 17 বলাই আছে, তাহলে এলসিএম এর মধ্যে 17 অবশ্যই আছে। বলে দাও একদম ঠিক। তাহলে 17কে বাদ দিয়ে যে বাকি দুটো ফ্যাক্টর লুকিয়ে আছে, 17কে বাদ দিয়ে বাকি যে দুটি ফ্যাক্টর লুকিয়ে আছে তারা বলছে 11 এবং 19। তারা বলছে কে না, 11 এবং 19। ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। তাহলে এ আর বি এর ভ্যালুই বলে দেওয়া আছে। বলে দাও একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে আমার যখন 17কে বাদ দিয়ে বাকি যে দুজনকার ভ্যালু পাওয়া আছে, 17কে বাদ দিয়ে যদি বাকি দুজনকার ভ্যালু বলা থাকে, তার মানে সংখ্যা দুটোর রেশিওই বলা আছে 11:19। এতে কোনো আপত্তি নেই, ওর কোনো আপত্তি নেই। তাহলে আমাকে নির্ণয় করতে বলে যে সংখ্যা দ্বয়ের মধ্যে ছোট সংখ্যা কত। তাহলে আমরা জানি যে রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে এইচসিএফ গুণ করলেই আমি কি পাই, সংখ্যাগুলো পাই। এবার এদের মধ্যে রেশিও দুটো টার্মের মধ্যে স্মলেস্ট কে, ছোট সংখ্যাকে 11, তাহলে তার সঙ্গে যদি আমি এইচসিএফ গুণ করি তাহলে আমি স্মলেস্ট নাম্বার পেয়ে যাব। 17 × 11 কত হবে? 187। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। অপশন বি হলো কারেক্ট আনসার। আমরা কি করে দেখি আনসার 187 গুণ কি করে করলে? আমরা জানি 11-র গুণফলের ট্রিক্স কি না, যাকে আমি গুণ করছি 11 দিয়ে সেই দুটো সংখ্যার আলটিমেট লিখে দাও, একটু মধ্যখানে গ্যাপ দাও। তাহলে এই সংখ্যার আলটিমেট 1 আর 7-এর মধ্যে যোগফল কত? 8। এই 8কে মধ্যখানে লিখে দাও, গল্প শেষ। এটাই হয়ে যাবে গুণফল। যদি এখানে আলটিমেট সংখ্যাটা 9 অপেক্ষা বড় থাকতো তাহলে কি হতো? যদি এখানে 10 হতো সাপোজ, আমি এখানে 0 লিখতাম, 1 কি হতো? পরের 1-এর সঙ্গে ক্যারি ফরওয়ার্ড যোগ হয়ে যেত। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা 11-এর সঙ্গে গুণ করে থাকি, ভালো করে মাথায় রাখবে। চলো চলে যাই পরের প্রশ্নে। দ্য লিস্ট কমন মাল্টিপল অফ এ অ্যান্ড বি ইজ 42। তাহলে এ আর বি এর বলা হয়েছে এলসিএম, দুটো সংখ্যা বলা হয়েছে এ আর বি, এদের এলসিএম বলা হয়েছে কি? এদের এলসিএম বলা হয়েছে আমার 42। এ আর বি এর এলসিএম কত? 42 বলেছে। দ্য এলসিএম অফ 5a অ্যান্ড 11b, তাহলে 5a আর 11b এর এলসিএম কত নির্ণয় করতে হবে। তাহলে আমাকে শুধু, আমি তোমাদের বলেছিলাম যে আলটিমেট যখন ডাইরেক্ট গুণিতকের কনসেপ্ট থাকবে তখন আমি একটা কথা বলেছিলাম, আর ডাইরেক্ট গুণিতক যদি না থাকে তাহলে আলটিমেট ডাইরেক্ট গুণিতক বাদ দিয়ে যে ফ্যাক্টরগুলো লুকিয়ে আছে সেই কনসেপ্টে বলেছি। যেমন দেখো, আমাকে যদি বলতো এখানে যে 5a নেই, সাপোজ এখানে a আর 11b, ঠিক আছে, তাহলে এ আর বি এর এলসিএম আমি জানি 42, এ আর বি এর এলসিএম আমি জানি 42, ঠিক আছে। তাহলে এ আর বি এর যদি এলসিএম 42 হয়, এ আর বি যদি এলসিএম 42 হয়, তাহলে 5a আর 11b এর মধ্যে আর কি কি ফ্যাক্টর লুকিয়ে আছে? দেখতে পাচ্ছি 5 এর মধ্যে এ বাদ দিয়ে 5 লুকিয়ে আছে,
যার মধ্যে কিন্তু 42 নেই। আমার শুধু এটাই দেখতে হবে যে আমি 42-এর মধ্যে 5 কি নিয়ে নিয়েছি, 42-এর মধ্যে কি কোনোভাবে 5 অবস্থিত আছে, মানে 42 কি 5 দিয়ে ভাগ যায়, যায় না। তার মানে 42-এর মধ্যে একটা ফ্যাক্টর কিন্তু 5 লুকিয়ে নেই। সিমিলারলি আমার বি এর একটা ফ্যাক্টর কি দেখতে, 11 বি এর একটা ফ্যাক্টর কি দেখতে পাচ্ছি 11, 5 এর মধ্যে একটা ফ্যাক্টর 5, 11 বি এর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে 11। তাহলে এই 11 কি 42-এর মধ্যে উপস্থিত না, মানে 42কেও 11 দিয়ে ভাগ যায় না। তার মানে অবশ্যই যেটা এলসিএম হবে এখানে সেটা হচ্ছে এ আর বি এর এলসিএম, সেটা তো লিখে নেবো 42। বাদ বাকি এর সঙ্গে যে কোএফিসিয়েন্ট লুকিয়ে আছে সে হচ্ছে 5, গুণ করে দেবো। বি এর সঙ্গে যে কোএফিসিয়েন্ট লুকিয়ে আছে সে হচ্ছে 11, গুণ করে দেবো। ব্যাস, গল্প শেষ। তাহলে এটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এবার গুণ করতে পারো, এখানে 5 গুণে 10, ইউনিট ডিজিট হচ্ছে 0। তাহলে 42 ইন্টু 55, 55 ইন্টু 42, বা এরকমও করতে পারতে যে 42 ইন্টু 11 যদি তুমি আগে গুণ করে দাও, এক্ষুনি শিখলাম যে 42 ইন্টু 11 কি করে করবো, 4 আর 2 লিখে দেবো, 4 আর 2 যোগ করে 6 মধ্যিখানে লিখে দেবো, 5 দিয়ে গুণ করে দেবো, গল্প শেষ। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 2 10 0, 5 6 30 31 1, 5 4 20, আর 3 23। তাহলে 2310 কত গেল, অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার টাইপ 3-তে চলে আসি। টাইপ 3 এর মধ্যে যে কনসেপ্ট লুকিয়ে আছে সেটা হচ্ছে, এর মধ্যে একটাই কনসেপ্ট লুকিয়ে আছে। সেই কনসেপ্টটা কি, খুব ভালো করে বুঝবে। যদি দুটো নাম্বারের ক্ষেত্রে আমাকে বলা রইল যে ফর দুটো নাম্বারের আমার বলা হচ্ছে এলসিএম, সাপোজ এ, এইচসিএফ বলা হয়েছে বি। দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার এক্স, অপর নাম্বারটি কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে ফর টু নাম্বারস, খুব ভালো করে বুঝবে কিন্তু, দুটো নাম্বারের ক্ষেত্রে ফর টু নাম্বারস এলসিএম ইন্টু এইচসিএফ, এলসিএম এবং এইচসিএফ এর গুণফল, মানে লসাগু এবং গসাগু এর গুণফল অলওয়েজ সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রে ফর টু নাম্বারস, মাথায় রাখবে এটা কিন্তু অ্যাস্টেরিক্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ফর টু নাম্বারস অনলি এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, প্রোডাক্ট অফ টু নাম্বারস। ক্লিয়ার, বলে একদম ঠিক। তাহলে দেখো এলসিএম যদি আমার এ হয়, এইচসিএফ যদি আমার বি হয়, তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বারের মধ্যে একটা নাম্বার এক্স বলা আছে, তাহলে অপর নাম্বারটি কত হবে জানি না। তাহলে জিজ্ঞাসা চিহ্নর ভ্যালু কি হয়ে যাবে না এলসিএম ইন্টু এইচসিএফ বাই হচ্ছে একটা নাম্বার। ঠিক আছে, তাহলে যখনই এলসিএম ইন্টু এইচসিএফ কে একটা নাম্বার দিয়ে গুণ করে দেবো তখনই আর একটা নাম্বার পেয়ে যাবো। ক্লিয়ার কি ক্লিয়ার না, বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ওকে, তাহলে এই কনসেপ্ট বেস করে যাবতীয় যা অঙ্ক হবে, চলো দেখি প্রথম অঙ্ক কি বলা হয়েছে। দ্য এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 21 and their LCM is 840. If one of the numbers is 41 then the other number. তাহলে যখনই আমার কাছে এলসিএম এবং এইচসিএফ উপস্থিত, আমি এলসিএম আর এইচসিএফ এর গুণফল নির্ণয় করব। 21 হচ্ছে এইচসিএফ, এলসিএম হচ্ছে 840, তাহলে 21 ইন্টু 840 বাই একটা সংখ্যা দিয়ে গুণ করে দেবো, তাহলে আদার নাম্বার পেয়ে যাবো। একটা সংখ্যা কত, 49 দিয়ে ভাগ করে দেবো, বেশ গল্প শেষ। তাহলে বলো 21 ইন্টু 840 কে যদি 49 দিয়ে ভাগ করি তাহলে আর একটা সংখ্যা পেয়ে যাই। কাটাকুটি করি, 7 দিয়ে 7 3 21, 7 7 49, আর এখানে 7 12 84, 120 ইন্টু 3 করলে 360। তাহলে অপর সংখ্যাটি কত, 360। ক্লিয়ার কি ক্লিয়ার না, বলে একদম ক্লিয়ার, কোনো কথা নেই। চলো নেক্সট প্রশ্ন। দ্য এলসিএম অফ দ্য টু নাম্বারস ইজ 4104, এইচসিএফ 9, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 171, ফাইন্ড দ্য আদার। তাহলে আমরা এখানে একই কনসেপ্ট, 4104 কে 9 দিয়ে গুণ করব আর তাকে 171 দিয়ে ভাগ করে দেবো, গল্প শেষ। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আদার নাম্বার। তাহলে আদার নাম্বার নির্ণয় হয়ে গেল। আমি কাটাকুটি করতে পারি এখান দিয়ে, একদম 9 কে দিয়ে কাটাকুটি হচ্ছে, এখানে 9 1 কে 9, 9 9 81, 19 9 171 আমরা জানি। তাহলে 4104 আর এখানে হচ্ছে 9। তাহলে আমরা জানি যেখানে 4 আছে আর এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 9 আছে, ভাগ করার দরকার নেই। 9 কে কি দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট 4 আসতে পারে? তাহলে দেখতে পাচ্ছি 8 9 72, 5 9 45, 6 9 54। তাহলে আমরা যদি এখানে 6 দিয়ে গুণ করি তাহলে ইউনিট ডিজিট একমাত্র 4 পেতে পারি, একই না, বলো একদম ঠিক। কারণ অবশ্যই যেটা আমার আনসার হবে তার ইউনিট ডিজিট কি হবে, 6 হবে। তাহলে ইউনিট ডিজিট 6 একমাত্র অপশন ডিতে আছে।
এই অ্যাপ্রোচগুলো ফলো করতে হবে, নাহলে কিন্তু আমাকে এখানে কাটাকুটি ভাগ করে দেখতে হবে। ভাগ করার কোনো দরকার নেই, আমি এখানে 4 দেখতে পাচ্ছি, এখানে 9 দেখতে পাচ্ছি। তাহলে কি এমন সংখ্যা যাকে আমি 9 দিয়ে গুণ করলে, যার সঙ্গে 9 গুণ করলে আমি লাস্টে ইউনিট ডিজিট পাবো 4? তাহলে সেটা অবশ্যই 6, 6 9 54, একই না? বলে একদম ঠিক। The LCM of x and y is 441. Their HCF is 7. If x 149, find y. সেম কোশ্চেন, আর তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা আমাকে করে অবশ্যই আনসার একদম কমেন্ট বক্সে ছুঁড়ে মারবে। ওকে, নেক্সট প্রশ্ন। The product of two numbers is 726 and their HCF is 11. Their LCM, এখানে ডাইরেক্ট প্রোডাক্ট বলে দিয়ে দিয়েছে। তাহলে যখন প্রোডাক্ট বলে দিয়েছে, তাহলে প্রোডাক্টের মধ্যে লুকিয়ে আছে LCM ইন্টু HCF। তার মানে LCM আর HCF এর গুণফল 726, তাকে যদি আমি HCF দিয়ে গুণ করি, ভাগ করি, মানে 11 দিয়ে ভাগ করি, তাহলেই আমি LCM পেয়ে যাবো। বলে দেয় একদম ঠিক। তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি এখানে ভাগ করলে 11 6 66, 11 6 66, হ্যাঁ কি না? তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আমি এখানে ইউনিট ডিজিট দেখছিলাম যে 6, এখানে 11 আছে, তাহলে 11কে 6 গুণ করলে, 1কে 6 গুণ করলে তবেই ইউনিট ডিজিট 6 পাওয়া যায়। আর 6 ইউনিট ডিজিটের দুটো অপশন আছে, এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে? তাই আমার করে দেখতে হবে। If k1 and k2 are two distinct prime numbers, then what is the product of the highest common factor and the least common multiple of k1 and k2? আচ্ছা, দেখো k1 আর k2 বলেছে দুটো ডিস্টিংক্ট প্রাইম নাম্বার, দুটো প্রাইম নাম্বার। আর আমরা জানি যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে, আমি আগেই তোমাদের বেসিক ক্লাসেই, প্রথম ক্লাসেই বলেছি, যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে সবসময় তাদের HCF হয়, দুটো প্রাইম নাম্বারের HCF হয় 1 আর LCM হয় প্রোডাক্ট, হ্যাঁ কি না? প্রোডাক্ট অফ নাম্বারস, হ্যাঁ কি না? বলে দাও একদম ঠিক। ফর কি না প্রাইম নাম্বার। তাহলে এখানে কি বলেছে? k1 and k2 আর টু ডিস্টিংক্ট প্রাইম নাম্বার, তাহলে k1 আর k2 হচ্ছে দুটো প্রাইম নাম্বার। দেন হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড দ্য লিস্ট কমন মাল্টিপল অফ k1 and k2? তাহলে বলো আমাকে যে k1 আর k2 এরা যদি দুটো প্রাইম নাম্বার হয়, এরা যদি দুটো প্রাইম নাম্বার হয়, তাহলে ডিস্টিংক্ট প্রাইম নাম্বার হয়, তাহলে k1 আর k2 এর HCF কত হবে? তাহলে আমরা জানি যে প্রাইম নাম্বার হলে HCF হবে 1 আর LCM হবে কি এদের প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট তো আমরা জানি যে k1 আর k2 কে গুণ করলে k1 ইন্টু k2 লিখবো, কারণ k1 আর k2 ভ্যালু আমরা জানি না। তাহলে আলটিমেট আমার নির্ণয় করতে বলেছে k1 আর k2 এর HCF আর LCM এর গুণফল, তাই তো? k1 আর k2 এর HCF এবং LCM এর গুণফল। তাহলে HCF আর LCM এর গুণফল কি হবে? না সংখ্যা দুটোর যা গুণফল তাই হবে, কারণ আলটিমেট এখানে তো HCF তো 1। ক্লিয়ার? একদম ঠিক। আমরা k1 ইন্টু k2 কোথায় দেখতে পাচ্ছি? অপশন বি। কোশ্চেন নাম্বার 26। ধরো m এবং n এর HCF হলো a, আচ্ছা খুব ভালো কথা, এবং n সমান ab, তাহলে m এবং n এর LCM কত হবে? কোনো ব্যাপার না। তাহলে m আর n দুটো সংখ্যা, এদের কি বলা হয়েছে? HCF হচ্ছে a এবং n সমান বলা হয়েছে ab। এটা যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, মানে ab কে রিলেট করেছে। ওকে, খুব ব্যাপার, কোনো ব্যাপার না। তাহলে এবার কি বলা হয়েছে? m আর n এর LCM। তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার ক্ষেত্রে HCF ইন্টু LCM ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, মানে m ইন্টু n, হ্যাঁ কি না? তাহলে HCF কত? a, LCM আমাকে নির্ণয় করতে হবে, ইজ ইকুয়াল টু m ইন্টু n। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। আমরা দেখতে পাচ্ছি যে n এর জায়গায় আমি ab লিখতে পারি, তাহলে LCM কত হয়ে যাবে? দেখো m ইন্টু n বাই a, আর n এর জায়গায় আমি কি লিখতে পারি? ab। তাহলে এটা এখানে ইউজ করবো, করবো কি না? তাহলে m নিচে কি ছিল? a ছিল, এখানে ছিল ab। তাহলে দেখো a ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে m ইন্টু b, মানে mb বা bm। কোথায় আছে bm? অপশন সি। বুঝতে পারা গেছে না যায়নি? তো একদম বুঝতে পারা গেছে। আমি কি করেছি না আলটিমেট n এর জায়গায় আমি abটা পুট করে দিয়েছি। আবার বলছি যে LCM কি হয়ে যাবে না m ইন্টু n বাই a, n এর জায়গায় আমি কি লিখতে পারি? ab লিখতে পারি, কারণ কি n এর ভ্যালু ab বলা আছে। তাহলে এখানে a ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে m ইন্টু b মানে bm। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। নেক্সট প্রশ্ন। আচ্ছা কোশ্চেন নাম্বার 27, কালিটা চেঞ্জ করি। কি বলা হয়েছে? দুটো সংখ্যা LCM এবং HCF এর যোগফল 512 এবং পার্থক্য 496। যদি একটি সংখ্যা 72 হয় তবে অন্য সংখ্যাটি কত? কোনো ব্যাপার না। তাহলে LCM আর HCF এর কি বলা হয়েছে? যোগফল বলা হয়েছে। তাহলে LCM প্লাস HCF ইজ ইকুয়াল টু কত? 512।
আর এদের পার্থক্য 496, মানে এলসিএম আর এইচসিএফ এর ডিফারেন্স বলা হয়েছে 496। আমরা জানি যে এলসিএম অবশ্যই বড় হবে এলসিএফ অপেক্ষা, তাই এলসিএম কে আগে লিখেছি, তাই এলসিএম মাইনাস এইচসিএফ লিখেছি। ক্লিয়ার, বলে একদম ঠিক। তবে যদি একটি সংখ্যা 72 অন্য সংখ্যাটি কত, সবসময় মনে রাখবো যে দুটো সংখ্যার যোগফল যদি বলা থাকে a প্লাস বি যদি এক্স হয়, a মাইনাস বি যদি ওয়াই হয়, তাহলে a এর ভ্যালু কি হয়ে যাবে না যোগফলে দুটো যোগফল এবং বিয়োগফলের যোগফল মানে এক্স প্লাস ওয়াই বাই 2, আর বি এর ভ্যালু কি হয়ে যাবে না যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। ক্লিয়ার? তাহলে যখনই আমাকে বড় সংখ্যাটি এ হচ্ছে বড় সংখ্যা আর বি হচ্ছে ছোট সংখ্যা, দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে, দুটো সংখ্যার বিয়োগফল বলা হয়েছে, বড় সংখ্যাটা নির্ণয় করতে হবে। বড় সংখ্যার ভ্যালু কি হবে না যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ছোট সংখ্যা কি হয়ে যাবে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওটা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে ইন দ্যাট কেস এখানেও এলসিএম বড়, তাহলে এলসিএম কি হয়ে যাবে না 512 প্লাস 496 বাই 2, আর এইচসিএফ কি হয়ে যাবে দাদা 512 মাইনাস 496 বাই 2। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কাটাকুটি হবে 6 আর 2 এখানে 8, এখানে হচ্ছে 10 শূন্য, 4 বাজে 9 একে 10 10, একই না? একদম ঠিক। তাহলে 1008 বাই 2, 1008 2 মানে 2 বাজে 10, 2 4 8 504, আর এখানে দেখতে পাচ্ছি 496 মানে হচ্ছে 4 দিলে হচ্ছে 16, একই না? 16 বাই 2 মানে হচ্ছে 8। 496 সঙ্গে 4 যোগ করলে 500 আর 12 যোগ করলে 512, তাহলে ডিফারেন্স কত 16। তাহলে 16 বাই 2 করলে 8 হয়ে গেল। এবার কি বলা হয়েছে, আমি এলসিএমও পেয়ে গেলাম এইচসিএফও পেয়ে গেলাম। দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে এলসিএম ইন্টু এইচসিএফ মানে 504 ইন্টু 8 হয়ে যাবে সংখ্যা দুটো গুণফলের সঙ্গে সমান, আর সংখ্যা দুটোর বলেছে একটি সংখ্যা 72 অন্য সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ কে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পেয়ে যাবো, এটাই হচ্ছে আদার নাম্বার। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে 8 9 72, 9 কি দিয়ে এখানে কাটাকুটি যাচ্ছে, 9 5 45, 9 6 54, 56, কোথায় আছে অপশন? ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলো পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 28 কি বলা হয়েছে, পি এবং কিউ এর এলসিএম হচ্ছে আর, তাহলে পি স্কোয়ার কিউ এবং পি কিউ স্কোয়ারের এলসিএম কত হবে? কনসেপ্টটা হচ্ছে এখানে এরকম বলা হয়েছে, যদি পি আর কিউ ধরে নিই আমরা, এটা হচ্ছে প্রাইম নাম্বার। যদি প্রাইম নাম্বার হয় তাহলে আমি বলবো এই দুটো প্রাইম নাম্বারের এলসিএম কি করতে হয় না সংখ্যা দুটোকে গুণ করে দিতে, তাহলে এলসিএম হয়ে যাবে পি ইন্টু কিউ, আর আলটিমেট এখানে এলসিএম বলাই আছে আর, তাহলে পি ইন্টু কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর বলতে পারি, বলে একদম ঠিক, একই না? এবার যখনই পি স্কোয়ার কিউ আর পি কিউ স্কোয়ারের এলসিএম নির্ণয় করছি, তাহলে এলসিএম অফ পি স্কোয়ার কিউ অ্যান্ড পি কিউ স্কোয়ার, তাহলে এবার দেখছি যে এই দুই ভদ্রলোকের মধ্যে পি হচ্ছে হাইয়েস্ট পাওয়ার দেখতে পাচ্ছি 2 নিয়ে আছে, তাহলে এলসিএম এর ক্ষেত্রে সবসময় প্রাইম নাম্বারের প্রাইম ফ্যাক্টরেশন মেথডে আমরা হাইয়েস্ট পাওয়ার নিই, তাহলে পি এর হাইয়েস্ট পাওয়ার 2 নেবো আর কিউ এর হাইয়েস্ট পাওয়ার 2 নেবো, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হতে পারে। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি পি কিউ ইন্টু পি কিউ লিখতে পারি, আর আমরা জানি পি কিউ এর এলসিএম তো আমি পেয়ে গেছি আর, তাহলে এলসিএম অফ পি স্কোয়ার কিউ অ্যান্ড পি কিউ স্কোয়ার এলসিএম কত হবে না পি কিউ এর জন্য আমি একটা আর লিখতে পারি আর বাকি পি কিউ পড়ে রইলো, তাহলে হচ্ছে পি কিউ আর হয়ে গেল আমার কারেক্ট আনসার। ক্লিয়ার? মানে একটা পি কিউ এর জন্য আমি আর লিখিয়ে দিতে পারি, কারণ পি কিউ সমান তো আর আমি এখানে প্রুফ করেই দিয়েছি, আর একটা পি কিউ পড়ে রইলো, তাহলে পি কিউ ইন্টু আর মানে হচ্ছে পি কিউ আর, তার অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বেস্ট প্রশ্ন এবং দ্য সলিউশন হচ্ছে সব থেকে বেস্ট অ্যাপ্রোচ, মাথায় রাখলে এই ধরনের প্রশ্নে কখনো ভুল হবে না। ওকে, কোশ্চেন নাম্বার 29, দুটো সংখ্যার এইচসিএফ হলো 21, এলসিএম এইচসিএফ এর 221 গুণ। এই প্রশ্নটা, এই যে দুটো প্রশ্ন আমি করাচ্ছি এটা অ্যাকচুয়ালি টাইপ 2 তে যাওয়া উচিত। কেন টাইপ 2 তে দিয়েছি তার কারণ আছে, কারণ সাধারণত এই প্রশ্নটা দেখে স্টুডেন্টদের এটা মনে হয় যে এখানে তো আলটিমেট এলসিএম এলসিএফ এর গল্প, এইচসিএফ এর দুটোর গল্প বলা হয়েছে, মানে প্রোডাক্ট কে আমি যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আর একটা সংখ্যা পেয়ে যাবো, তাহলে এই কনসেপ্ট কাজে লাগাতে চায়, কিন্তু এই কনসেপ্ট কাজে লাগবে না এখানে, ভালো করে বুঝবে। দুটো সংখ্যার এইচসিএফ 21, খুব ভালো কথা, এলসিএম এইচসিএফ এর 221 গুণ, তাহলে আমরা জানি যে যখনই আমাকে এইচসিএফ 21 বলে দিল তাহলে আমি বলতে পারি যে এলসিএম কত না এইচসিএফ এর 221 গুণ, মানে 21 ইন্টু 221। ওকে, হ্যাঁ কি না? এবার বললো যদি একটি সংখ্যা 200 থেকে 300-র মধ্যে হয় তাহলে অন্য সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? তাহলে আলটিমেট আমাকে একটা সংখ্যা বলেই দেয়নি, আমাকে শুধু রেঞ্জটা বলে দিয়েছে যে একটা সংখ্যা যদি একটা সংখ্যা এ হয় আর একটা সংখ্যা বি হয়, এ বলে দিয়েছে 200 থেকে 300-র মধ্যে অবস্থিত, আর একটা সংখ্যা সেটা কি বলে দেয়নি। ওকে, বলেছে অপর সংখ্যাটা যে সংখ্যাটা হবে তার ডিজিটগুলোর সাম নির্ণয় করতে হবে, তার অঙ্কগুলোর যোগফল মানে ডিজিটগুলোর সাম বা ডিজিটাল সাম নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলো
যে এই যে লাইনটা আমি লিখেছি এখানে তোমাদের কনসেপ্ট কিছুক্ষণ আগে আমি ক্লিয়ার করেছি যে এলসিএম এর মধ্যে আলটিমেট কি লুকিয়ে থাকে। এলসিএম এর মধ্যে আলটিমেট এইচসিএফ লুকিয়ে থাকে। দেখো 21 আমরা জানি এইচসিএফ, তাহলে এইচসিএফ লুকিয়ে আছে। আর যে পার্টটা লুকিয়ে আছে এটার মধ্যে লুকিয়ে আছে যে সংখ্যা দুটো, মানে এ আর বি এর যে রেশিও এ ইস টু বি যদি করি, তাহলে এর মধ্যে যে কমন ফ্যাক্টর, আলটিমেট কমন ফ্যাক্টরকে বাদ দেওয়ার পর রেশিও যে দুটো টার্ম পড়ে আছে, আমি এ আর বি এর রেশিও এ বি না বলে আমি পি ইস টু কিউ বললাম। তাহলে পি ইস টু কিউ এর মধ্যে আমি কি জানি না এইচসিএফ বা কমন ফ্যাক্টর কোনো লুকিয়ে নেই, মানে এটা হচ্ছে পরস্পর কো প্রাইম নাম্বার, হ্যাঁ কি না? তাহলে এই দুটো সংখ্যার গুণফলই, পি আর কিউ এর গুণফলই হচ্ছে 221। বলে দাদা একদম ঠিক। এই কনসেপ্টে তোমাদের শিখিয়েছিলাম, বলে দাদা একদম ঠিক। কারণ কি এইচসিএফ এর সঙ্গে পি আর কিউ গুণ করলে আমরা কি পাই? এলসিএম পাই। একদম কারেক্ট। এই কনসেপ্টে যার ক্লিয়ার সে এই প্রশ্নটা দেখেই একদম চটকিতে বলবে। তাহলে আলটিমেট এবার আমাকে বলো যে এই পি আর কিউ যদি কো প্রাইম না হয়, তাহলে 221কে কো প্রাইম নাম্বার হিসাবে ভাঙতে হবে, দুটো কো প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসাবে ভাঙতে হবে। 221 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 13 দিয়ে যদি আমি ভাগ করি, 13 এখানে হচ্ছে কতবার যাবে? 13 1 13, 13 17 হচ্ছে 221। তাহলে 13 ইন্টু 17 221 হবে। 13 ইন্টু 17 করলে 221 এবং যারা পরস্পর হচ্ছে কো প্রাইম নাম্বার এবং নিজেরাও প্রাইম নাম্বার। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এই পি আর কিউ এর ভ্যালু আমি পেয়ে গেলাম যে 13 আর 17। তাহলে আলটিমেট সংখ্যাগুলো কি হবে? এর ভ্যালু কি হবে না পি ইন্টু এইচসিএফ, মানে 13 ইন্টু এইচসিএফ মানে 13 ইন্টু 21। আর কিউ এর বি এর ভ্যালু কি হতে পারে না 17 ইন্টু 21। এবার আমি বললাম যে দাদা 13 ইন্টু 21 17 ইন্টু 21, ঠিক আছে। এখানে কেন 13 ইন্টু 21 এর ভ্যালু হলো? কারণ দেখো দেখেই বুঝতে পারছো 13 ইন্টু 21 এটা 200 থেকে 300-র মধ্যেই হবে। কি করে? তো 21কে আমরা লিখতে পারি 20 প্লাস 1। 13 ইন্টু 20 হচ্ছে কত? 260। 13 ইন্টু 1 হচ্ছে 13, তো 260 প্লাস 13 মানে 273, যেটা 200 থেকে 300-র মধ্যে অবস্থিত। ক্লিয়ার? এবার দেখো 17 ইন্টু 21, 17 ইন্টু 20 করলে কত হয়? 340 প্লাস 17 মানে 357, যেটা 300 অপেক্ষা অধিক। তাহলে সেটা অবশ্যই 200 থেকে 300-র মধ্যে হতে পারে না। এবার দেখো আমাকে নির্ণয় করতে বলেছে ডিজিটগুলোর সাম। তাহলে 7 প্লাস 3 10 প্লাস 5 15 হয়ে যাবে ডিজিটাল সাম। অ্যাকচুয়ালি ডিজিটাল সাম হয় সিঙ্গেল ডিজিটে, এখানে ডিজিটগুলোর সাম নির্ণয় করতে বলেছে, অঙ্কের যোগফল, ডিজিটাল সাম কিন্তু নয়। তাহলে 15 হচ্ছে কোথায় দেখতে পাচ্ছি? অপশন ডিতে। বলো কতটা ক্লিয়ার? 100% ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এরপরে ডাউট থাকলে অবশ্যই আমাকে বলবে, আমি আবার এই অঙ্কটা আবার তোমাদের জন্য এনে আবার আমি ক্লিয়ার করাবো। ওকে, দুটো সংখ্যার এইচসিএফ হলো 21, তাদের এলসিএম এইচসিএফ 221 গুণ। একই প্রশ্ন আরেকবার দেওয়া হয়েছে, এটা তোমরা প্র্যাকটিস করে নেবে, ফর প্র্যাকটিস। নেক্সট প্রশ্ন, দুটো সংখ্যার এইচসিএফ তাদের এলসিএম এর 1/20 অংশ। এখান থেকে আমি কি বুঝতে পারছি না আমাকে কি বলা হয়েছে? না আমাকে বলা হয়েছে বাবা যে এইচসিএফ কি না এইচসিএফ হচ্ছে এলসিএম এর 1/20। এইচসিএফ কি? এলসিএম এর 1/20। তাহলে এইচসিএফ ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু 1/20, এটা বলতে পারি। আর যারা একটু অঙ্ক জানে সেটা সে দেখেই বলতে পারবে যে এইচসিএফ এলসিএম এর 1/20, এর মানে আলটিমেট এইচসিএফ আর এলসিএম এর রেশিও বলা আছে, অ্যান্ড দ্যাট ইজ 1/20। ঠিক আছে, তো আলটিমেট এখান থেকেই তো পেলাম। দেখো না এইচসিএফ ইন্টু ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু 1/20। তাই এলসিএম যদি এপারের সমান চিহ্ন এপারে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এইচসিএফ বাই এলসিএম কি যাবে? 1/20। তার মানে এলসিএম যদি 20 ইউনিট হয়, এইচসিএফ হচ্ছে 1 ইউনিট। বলতে পারি, কোনো আপত্তি নেই। এবার কি বলা হয়েছে? একটি সংখ্যা 96, এলসিএম এবং এইচসিএম এর পার্থক্য 456। তাহলে বলো তো এলসিএম আর এইচসিএম এর পার্থক্য কত? এখানে রেশিওর মধ্যে 20 আর 1-এর ডিফারেন্স হচ্ছে 19। তাহলে 19-এর ভ্যালু বলা হয়েছে কত? 456। কত গুণ? 19 এখানে কবার যাচ্ছে? তোমার দুবার যাচ্ছে। 19 দুগুণে 38 আর 19 4-এ 76, 24 গুণ। তাহলে আলটিমেট আমি কি পেলাম না এইচসিএফ পেয়ে গেলাম কত না আলটিমেট এখানে 19-এর ভ্যালু 456 24 গুণ হয়, তাহলে 1-এর ভ্যালু 24 গুণ হবে, 20-এর ভ্যালু 24 গুণ হবে। তাহলে 1 ইন্টু 24 করলে 24 আর এলসিএম হয়ে যাবে 20 ইন্টু 24। এতে কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট নির্ণয় করতে বলেছে একটা সংখ্যা 96, অন্য সংখ্যাটা কত? তাহলে অপর সংখ্যাটি আদার নাম্বার কত হয়ে যাবে না আদার নাম্বার হয়ে যাবে এলসিএম ইন্টু এইচসিএফ, মানে 24 ইন্টু 20 ইন্টু 24 ইন্টু 24 বাই হচ্ছে একটা সংখ্যা 96। 24 4-এ 96, 4 6 24, 6 20 120। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। বলো একই না? একদম ঠিক, কোনো আপত্তি নেই। 32, দুটো সংখ্যা এক্স এবং ওয়াই এর এলসিএম এবং এইচসিএফ হচ্ছে 204। আচ্ছা, এলসিএম
HCF এর 204 গুণ। আবার সেই কনসেপ্ট বলা হয়েছে, দুটো সংখ্যার এক্স এবং ওয়াই এর এলসিএম বলা হয়েছে, HCF এর 204 গুণ, মানে HCF ইন্টু 204। এতে কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। তাদের HCF 12 বলে দেওয়া হয়েছে, তার মানে HCF হচ্ছে 12, ঠিক আছে, আর 204 পড়ে রইল বাকি, ঠিক আছে, কোনো ব্যাপার না। বলেছে সংখ্যাদ্বয়ের পার্থক্য হচ্ছে 60 হলে এক্স প্লাস ওয়াই কত হবে, কোনো ব্যাপার না। সংখ্যাদ্বয়ের পার্থক্য 60। একটা কথা আমাকে ভালো করে বলো তো, মানে ঠিক ভেবে চিন্তে বলবে, যে আমি যখনই এলসিএম সমান HCF/204 লিখলাম, তাহলে আলটিমেট বলতে পারি HCF তো 12, ঠিক আছে, তাহলে এই 204-এর মধ্যে কি লুকিয়ে আছে? 204-এর মধ্যে সংখ্যা দুটোর ফ্যাক্টর, এক্স আর ওয়াই এর ফ্যাক্টর যদি আমি বলি A/B, ঠিক আছে, তাহলে এ আর বি এর প্রোডাক্ট বলা হয় 204, হ্যাঁ কি না? তাহলে 204-কে এমন দুটো সংখ্যার প্রোডাক্ট হিসেবে লিখতে হবে যাদের আলটিমেট HCF 1 বা যারা হচ্ছে কোপ্রাইম নাম্বার। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে 204-কে আমি এরকমভাবে ভাঙি, 2 দিয়ে হচ্ছে 102, 2 দিয়ে হচ্ছে 51, 3 17 51। ক্লিয়ার? এবার এখান থেকে এমন দুটো সংখ্যা বার করো যাদের আলটিমেট আমি বলতে পারি কোপ্রাইম নাম্বার। কি কি বলতে পারো? 3 বলতে পারি, তার সঙ্গে 17 দুগুণে 34, 34 দুগুণে হচ্ছে কি বলতে পারি, অনেকগুলো বলতে পারি। এখানে 3 পড়ে রইলো, আর এখানে কি পড়ে রইলো, 17 দুগুণে 34, 34 দুগুণে 68, তাহলে 3 68 বলতে পারি, 3 68 বলতে পারি। আর কি বলতে পারি? 17 3 51 বলতে পারি, 2 দুগুণে 4 বলতে পারি, 2 বলতে পারি, 4 বলতে পারি, হ্যাঁ 51, এরকম আরো কয়েকটা সংখ্যাই বলতে পারি, ঠিক আছে। কিন্তু আমাকে আরেকটা সংখ্যা দেখে নাও, যে 17 দুগুণে 34 দেখতে পাচ্ছি, 3 দুগুণে 6 দেখতে পাচ্ছি, 34 আর 6-এর মধ্যে আবার 2 আছে, হবে না। তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12 আর 17, এটাও বলতে পারি, 12 আর 17, এটা হচ্ছে কোপ্রাইম নাম্বার। এবার আমাকে একটা এমন চুজ করতে হবে যাদের বলেছে কি, এদের মধ্যে সংখ্যাদের মধ্যে পার্থক্য 60। এবার আমাকে বলো যে সংখ্যাদের মধ্যে পার্থক্য 60 হয়, তাহলে এ আর বি এর মধ্যে পার্থক্য কত? সবসময় মনে রাখবো যে সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য 60, তার মানে সংখ্যা দুটোর রেশিও যে হবে, তাদের মধ্যে রেশিও দুটো টার্মের পার্থক্য কি হবে না, আলটিমেট যেটা সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য, তাকে যদি আমি এদের HCF বা কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিই, HCF কত পাবো না, HCF হচ্ছে এখানে 12, 12 দিয়ে ভাগ করে দাও, তার মানে আলটিমেট 5। তাহলে আলটিমেট রেশিও দুটো টার্মের মধ্যে পার্থক্য কত? 5। এটাই হচ্ছে মেন গল্প। তাহলে এবার আমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে এই এতগুলো আমার সম্পর্কের মধ্যে, এতগুলো যে আমার সম্পর্ক দেখতে পাচ্ছিলাম, যে যেখানে আমি 204-কে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখতে পারছিলাম যারা হচ্ছে কোপ্রাইম নাম্বার, তাদের মধ্যে আমি আলটিমেট কোন পসিবিলিটিসটা নেবো? এতগুলো পসিবিলিটির মধ্যে আমি একটা পসিবিলিটিকে নিতে পারি। কোন পসিবিলিটি নেবো না, যেখানে দুটো টার্মের মধ্যে ডিফারেন্স 5, এবং সেটা দেখতে পাচ্ছি একমাত্র 12 আর 17-এর মধ্যে। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। বলো কার কার ক্লিয়ার হয়নি এখন বলো, যার হয়নি সে আমাকে কমেন্টে বলবে। তাহলে আলটিমেট 204-কে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখতে হবে যারা অবশ্যই কোপ্রাইম নাম্বার হবে, এবং যাদের ডিফারেন্স হবে কত না 60/12, যাদের ডিফারেন্স কত হবে 60/12, 5। তাহলে সেই দুটো সংখ্যা কি কি না, 17 একটা রইলো, 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে 17 আর 12 আমি বলতে পারি এ আর বি এর ভ্যালু, এবং যাদের আলটিমেট ডিফারেন্স কত 5। ক্লিয়ার? এবার আমরা নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই কী হবে? তাহলে আমরা জানি এদের রেশিও হচ্ছে 17:12, তাহলে এদের মধ্যে যোগফল করো, 17-12 যোগফল হচ্ছে 29। তাহলে 29 হচ্ছে সংখ্যা দুটোর রেশিওর মধ্যে যোগফল। তাহলে সংখ্যা দুটোর মধ্যে যোগফল কত? ইন্টু 12। একে HCF দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। তাহলে এবার দেখো আলটিমেট 9 দুগুণে 18, মানে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট ডিজিট কত হবে? 8 হবে। ইউনিট ডিজিট 8 একমাত্র অপশন ডিতেই আছে। বলো ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। If the HCF of two number is 8, then which of the following can never be their LCM? দারুণ একটা প্রশ্ন, এবং মাথায় 4-5টা অ্যাস্টেরিক্স দিয়ে দাও, কারণ এই প্রশ্ন আমরা 1000বার দেখবো পরীক্ষায়, ঠিক আছে? বলো, if the HCF of two numbers 8, then which of the following can never be their LCM? কোন সংখ্যাটা, এই 4টে অপশনের মধ্যে কোনটা LCM হতেই পারে না? আমি সবসময় কি বলেছি যে LCM is equal to HCF into product of two numbers, তাই তো? প্রোডাক্ট অফ টু টার্মস অফ their ratio,
হ্যাঁ কি না? যদি দুটো সংখ্যার রেশিও আমি A:B বলি, তাহলে আমি বলতে পারি যে সংখ্যা দুটোর এলসিএম কি হবে না এইচসিএফ ইন্টু A:B, এটা বলতে পারি তো? একদম ঠিক, এটা বলতে পারি। এবং আলটিমেট আমি বলতে পারি যে এলসিএম হচ্ছে, এটাও তোমাকে বলেছিলাম যে এলসিএম সবসময় কি থাকবে না এইচসিএফ এর দিয়ে পুরোপুরি ভাগ যাবে, বা এলসিএম এর একটা ফ্যাক্টর হবে এইচসিএফ। তাই দেখতে পাচ্ছি এলসিএম ইজ ইকুয়াল টু এইচসিএফ ইন্টু A:B। তার মানে অবশ্যই এলসিএম এর মধ্যে এইচসিএফ লুকিয়ে আছে, তার মানে এলসিএম অবশ্যই এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তার মানে আলটিমেট এই চারটে অপশনের মধ্যে সেটাই আমার এলসিএম হতে পারে না যেটা এইচসিএফ দিয়ে ভাগ যায় না। হ্যাঁ কি না? তাহলে বলো 56 কি 8 দিয়ে ভাগ যায়? একদম যায়। 48 কি 8 দিয়ে ভাগ যায়? একদম যায়। 42 কি 8 দিয়ে ভাগ যায়? যায় না। 40 কি 8 দিয়ে ভাগ যায়? একদম যায়। তার মানে একমাত্র 42 অপশন সি, যেটা কখনো এদের এলসিএম হতে পারে না। কি হতে পারে আলাদা ব্যাপার, কি হতে পারে না না যেটা 8 দিয়ে ভাগ যায় না। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলবে দাদা 100% ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 34, যে দুটো সংখ্যার এলসিএম হলো 48 এবং সংখ্যাদের গুণফল 384, তাদের এইচসিএফ ও এলসিএম এর অনুপাত কত? আচ্ছা, যে দুটো সংখ্যার এলসিএম বলা হয়েছে 48, সংখ্যাদের গুণফল 384, তাহলে আমি জানি যে সংখ্যাদের গুণফল যখন বলা হয়েছে তাকে যদি আমি 48 দিয়ে ভাগ করি তাহলেই আমি পেয়ে যাব কি এইচসিএফ। হ্যাঁ কি না? গুণফলকে যদি এলসিএম দিয়ে ভাগ করি তাহলে তো এইচসিএফ পেয়ে যাবো। দাদা একদম ঠিক। 48 কতবার যাচ্ছে এখানে? দাদা এখানে দেখতে পাচ্ছি 8বার পুরোপুরি যাচ্ছে, আর একটা 64 যাচ্ছে 6, 8 4 32 আর 6 38, মানে 8বার পুরোপুরি। এইচসিএফ কত? 8। তাহলে আলটিমেট নির্ণয় করতে হবে কি না এইচসিএফ ও এলসিএম এর অনুপাত, মানে এইচসিএফ ইজ টু এলসিএম। দাদা এইচসিএফ হচ্ছে 8, এলসিএম হচ্ছে দাদা কত না এলসিএম হচ্ছে আমার 48, তাহলে 8 আর 48 মানে হচ্ছে 1:6। বলো দাদা ক্লিয়ার কি ক্লিয়ার না? দাদা 100% ক্লিয়ার, কোনো আপত্তি নেই। দাদা 35, দুটো সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 5 এবং 120, তাহলে আমার এলসিএমও বলা হয়েছে আর এইচসিএফও বলা হয়েছে। এইচসিএফ কত? 5, এলসিএম হচ্ছে 120। সংখ্যা দুটোর যোগফল 55 হয়, তাহলে অনন্যকের যোগফল কত? কোনো ব্যাপার না। তাহলে আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। হ্যাঁ কি না? তাহলে আমি এখান থেকে বলতে পারি একটা সংখ্যা যদি এক্স আর একটা সংখ্যা যদি ওয়াই হয় এবং তাদের এলসিএম আর এইচসিএম যদি বলা থাকে, তাহলে আমরা জানি দুটো সংখ্যার ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু হয়ে যাবে এলসিএম ইন্টু এইচসিএফ, মানে 120 ইন্টু 5। এতে কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। আমাকে বলেছে সংখ্যা দুটোর যোগফল 55, মানে এক্স প্লাস ওয়াই বলা হয়েছে 55। আর কি বলা হয়েছে না বলা হয়েছে যে অনন্যকের যোগফল। তাহলে এক্স এর অনন্যক কি হয় বলো? এক্স এর অনন্যক কি হয় বলো? দাদা এক্স এর অনন্যক হবে 1/x, আর ওয়াই এর অনন্যতা কি হবে না 1/y। আমাকে অনন্যকের কি নির্ণয় করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা বীজগণিত শিখেছিলাম বাচ্চাবেলায় এক্স ওয়াই এর এলসিএম এক্স ওয়াই হতো। ওপরে কি হতো? এখানে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই, এখানে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স। তাহলে আলটিমেট ওয়াই প্লাস এক্স মানেও যায়, এক্স প্লাস ওয়াই মানেও তাই। তাহলে বলো এক্স প্লাস ওয়াই ভ্যালু তো 55 বলা আছে, আর এক্স ওয়াই এর ভ্যালু আমরা জানি 120 ইন্টু 5। তাহলে 55 বাই আমি লিখতে পারি 120 ইন্টু 5। এতে কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। 5 এখানে 11 দিয়ে পুরোপুরি যাচ্ছে, তাহলে 11/120 হয়ে গেল কারেক্ট আনসার। কোথায় আছে 11/120 অপশন? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 36, একই প্রশ্ন, দুটো সংখ্যার যোগফল 18, তাদের গসাগু ও লসাগু যথাক্রমে 3 এবং 54, তাদের অনন্যকের যোগফল কত? তাহলে একই গল্প, যে দুটো সংখ্যা যদি এক্স এবং ওয়াই হয় তাদের আলটিমেট আমি বলতে পারি যে এদের যোগফল মানে এক্স প্লাস ওয়াই বলা হয়েছে কত না 18। আর কি বলা হয়েছে না এলসিএম আর এইচসিএফ, সরি গসাগু এবং লসাগু 3 আর 54 বলা হয়েছে। তাহলে আমি বলতে পারি যে সংখ্যা দুটোর গুণফল ইজিক্যাল টু এইচসিএফ ইন্টু এলসিএম, মানে 3 ইন্টু 54, এটা বলতে পারি। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 3 ইন্টু 54, একদম ঠিক। আমাকে কি নির্ণয় করতে হবে? তাদের অনন্যকের যোগফল। তাহলে এক্স এর অনন্যক মানে হচ্ছে এর ঠিক উল্টো, মানে 1/x। ওয়াই এর অনন্যক কি 1/y। এদের যোগফল নির্ণয় করতে হবে। এলসিএম আলটিমেট এক্স ওয়াই, ওপরে কি হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই আমি জানি 18, আর নিচে কত হয়ে যাবে এক্স ওয়াই কত 3 ইন্টু 54। বড় ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। 3 6 18, 18 যায় এখানে, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 18 54। আচ্ছা 6 দিয়ে পুরোপুরি যায়, 6 9 54। হ্যাঁ সরি দেখিনি আমি একদম, 6 9 54 পুরোপুরি। তাহলে 1/9। তাহলে 1/9 কোথায় আছে বাবা? অপশন ডি। ঠিক আছে ক্লিয়ার? একদম ক্লিয়ার। এবার টাইপ 4,
যে টাইপ 4-এ আমি শিখব যে টাইপ 4-এ আমরা এলসিএম এবং এইচসিএফ এর সেই সমস্ত অঙ্ক দেখব যেখানে আমরা ডিভিসিবিলিটির কনসেপ্ট দেখব। কার কনসেপ্ট? ডিভিসিবিলিটি বা বিভাজ্যতা। তাহলে এর জন্য আমাকে একটু বিভাজ্যতা কি বা ডিভিসিবিলিটি কি সেগুলো একটু দেখে নিতে হবে। তাহলে আমাকে সাধারণত কয়েকটা সংখ্যার ডিভিসিবিলিটি মেথড বা বিভাজ্যতা নিয়ম শিখে নিতে হবে, যেটা আমি নাম্বার সিস্টেমে আবার শেখাবো, কিন্তু আমি এখানে সেগুলোই শেখাবো যেগুলো তোমাদের এলসিএম এইচসিএফ এ কাজে লাগবে। ঠিক আছে, এর বাইরে কিছু না, জাস্ট সেগুলো শিখে নিই, তারপর অঙ্কে যাবো। ওকে, তাহলে আমি প্রথমে শিখবো ডিভিসিবিলিটি অফ 2, 4, 8 and 16। তাহলে একটা সংখ্যা সেটা ডিভিসিবল বাই 2, সেটা কি করে বলবো না, যদি সেই সংখ্যার, সাপোজ আমি বললাম একটা সংখ্যা হচ্ছে 124, তাহলে এই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখার জন্য আমায় শুধু দেখতে হবে এর ইউনিট ডিজিট, মানে একক স্থানীয় সংখ্যার দিকে। একক স্থানীয় সংখ্যা আমি দেখতে পাচ্ছি 4। ক্লিয়ার হলো? তো একদম ঠিক। তাহলে এই একক স্থানীয় সংখ্যা যদি 4, আমি এখানে 124 না লিখে একটু এমন একটা সংখ্যা নেই যেটা আরো সুবিধা হবে, 512 গুণ। বলো 512 কি 2 দিয়ে ভাগ যায়? তাহলে আমি 2 দিয়ে ভাগ যায় কিনা চেক করার জন্য আমায় কি করতে হবে, দেখতে হবে যে একক স্থানীয় সংখ্যা মানে হচ্ছে ইউনিট ডিজিট, সেটা 2 দিয়ে ভাগ যায় কিনা। মানে যদি ইউনিট ডিজিট ডিভিসিবল বাই 4 হয়, সরি ডিভিসিবল বাই 2 হয়, তাহলে এই পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, এটা আমরা সবাই জানি। তাহলে যদি কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট ডিভিসিবল বাই 2 হয়, মানে একটা ইভেন নাম্বার হয়, তাহলে বা জোড় সংখ্যা হয়, তাহলে সবসময় মনে রাখবো যে এই 512 সংখ্যাটা 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। যেহেতু 2 দিয়ে 2কে ভাগ যায়, তার মানে 512 2 দিয়ে ভাগ যায়। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার আমাকে বলো যে এই 512 সংখ্যাটাই, খুব ভালো করে বুঝবে, এই 512 সংখ্যাটাই কি 4 দিয়ে ভাগ যায়? ডিভিসিবল বাই 4, whether it is divisible by 4। যদি কি এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা চেক করার জন্য আমি শুধু কি করব, 2 এর জন্য আমি লাস্ট ডিজিটকে চেক করছিলাম। 2 থেকে আমি 4-এ গেছি, তাহলে 2 থেকে যখন 4-এ গেছি মানে 2 এর স্কোয়ার করেছি, তার মানে আমি দেখতে পাচ্ছি 2কে দুবার গুণ করেছি, তার মানে এখানে লাস্ট দুটো ডিজিট দেখতে হবে। ক্লিয়ার হলো? একদম ঠিক। তাহলে কোনো একটা বড় সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, লাস্ট দুখানা ডিজিট নিয়ে যে সংখ্যা হবে সেটা এই 4 দিয়ে ভাগ যায়, তার মানে লাস্ট টু ডিজিট দিয়ে আমি চেক করব যে লাস্ট 2 ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, তার মানে কি 12 যদি 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 4 3 12, তার মানে এই পুরো সংখ্যাটা 512 4 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো? একদম ঠিক। এবার যদি বলে যে সংখ্যাটা কি 8 দিয়ে ভাগ যায় 512, ডিভিসিবল বাই 4, তখন আমায় চলে আসতে হবে যে এই 512 মানে 3টে ডিজিটের গল্প। আমি 2কে কত গুণ করলে 8 হয় না, 2 ইন্টু 2 এর কিউব করলে 8 হয়, মানে 3বার 2 গুণ করছি। তাহলে 3বার আমাকে 3টে সংখ্যাকে চেক করতে হবে। কনসেপ্ট এটাই বলে যে লাস্ট 3টে ডিজিট নিয়ে আমি এখানে একটা সংখ্যা লিখতে পারতাম 1 5 1 2, এখানে আর একটা সংখ্যা যোগ করে দিই 2 1 5 1 2। তাহলে যতই যোগ করি না কেন, যতই বড় সংখ্যাটা হোক না কেন, এই লাস্ট 3টে ডিজিট নিয়ে যে সংখ্যাটা হচ্ছে মানে 512 যদি আমার 8 দিয়ে ভাগ যায়, তাহলেই বলে দেবো পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো 512 কি 8 দিয়ে ভাগ যায়? দেখতে পাচ্ছি হ্যাঁ, 8 6 48, 32, 8 4 32, একদম, মানে 8-এর কিউব হয় 512, আমরা সবাই জানি। তার মানে আলটিমেট 8 দিয়ে ভাগ যায়, মানে 21512 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার বলে? একদম ক্লিয়ার। এবার 16, তাহলে 16 কি আলটিমেট 512 কি 16 দিয়ে ভাগ যায়? সেটা আমি চেক করতে পারছি না। এর কারণ কি 512 থেকে 3টে ডিজিট আছে, এর জন্য আমার 4টে ডিজিটের কনসেপ্ট ভাবতে হবে। তাহলে যে সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাচ্ছে সে 16 দিয়ে ভাগ যেতে পারে, আবার নাও যেতে পারে, ঠিক আছে। কিন্তু এর জন্য আমার এটা করতে হবে যে 4টে ডিজিটের কনসেপ্ট ভাবতে হবে। মানে যখন একটা সংখ্যা 16 দিয়ে ভাগ যাবে কিনা সেটার জন্য আমায় দেখতে হবে যে আলটিমেট
সংখ্যাটা 2^4 দিয়ে ভাগ যায় কেন? কারণ 16 মানে কি 2^4 লুকিয়ে আছে, মানে 2 4বার লুকিয়ে আছে, মানে লাস্ট 4টে ডিজিট নিয়ে ভাবতে হবে আমাকে, লাস্ট 4টে ডিজিট, এখানে কিছু নেই মানে আমি 0 লিখে দিতে পারি। তাহলে 0512, তাহলে আমি যদি এখানে আরো 5টা সংখ্যা লিখে দিই 2 3 4 এরকম লিখে দিলাম, তাহলে 2340512 এটা কি 16 দিয়ে ভাগ যায়? তাহলে তার জন্য আমাকে লাস্ট 4টে ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে সেই সংখ্যাটাকে ভাবতে হবে। তাহলে 0512 এটাকে আমি 16 দিয়ে ভাগ করব। 0 এখানে থাকার কোনো নেই, কোনো ভ্যালু নেই, বাঁদিকে 0 লেখা হয়েছে না রাখা হয় তাই। 512 কি 16 দিয়ে ভাগ যায়? দেখতে পাচ্ছি 8 দিয়ে কাটাকুটি করলে এখানে হচ্ছে 8 দুগুণে 16, আর এখানে হচ্ছে 64 পাচ্ছিলাম। তাহলে 2 এখানে পুরোপুরি কাটাকুটি হচ্ছে 32 পাচ্ছি। তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি 512-এর মধ্যে 8-এর কিউব আছে, 8-এর স্কোয়ার হয় 64, তার অবশ্যই এটা 64 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। তাহলে মনে রাখবো যে 2-এর ডিভিজিবিলিটি রুল চেক করার জন্য আমি দেখবো যে লাস্ট সংখ্যা বা ইউনিট ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায় বা একটা ইভেন নাম্বার হয় তাহলে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। লাস্ট দুটো ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। কোনো একটা বৃহৎ সংখ্যার লাস্ট 3টে ডিজিট দিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। আর যদি লাস্ট 4টে ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, কোনো একটা বৃহৎ সংখ্যার লাস্ট 4টে ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটা যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। তাহলে আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যে 2 4 8 16 ডিভিজিবিলিটি কি। আমরা 16 ডিভিজিবিলিটি এখানে এলসিএম হিসেবে চেক করবো না, আমি যেহেতু ডিভিজিবিলিটি বলছিলাম তোমাদের বলে দিলাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ওকে, তাহলে এবার দেখো 2-এর ডিভিজিবিলিটি শিখে গেলাম, এবার আমি শিখবো যে 3 আর 9-এর ডিভিজিবিলিটি। আচ্ছা, আমি এখানে কাজ করি, এখানে আর একটা পেজ অ্যাড করে দিই। 1 সেকেন্ড ফ্রেন্ডস। চলো, তাহলে এবার তোমরা ডিভিজিবিলিটি কি শিখবো দেখো, খুব ভালো করে বুঝবে। তাহলে 2 4 8 16 আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ এন্ড এভরিওয়ান। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। এবার আমি শিখবো যে ডিভিজিবিলিটি অফ কি না 3 and 9। ঠিক আছে, তাহলে ডিভিজিবিলিটি অফ 3 and 9 দেখো, কোনো একটা সংখ্যা 3 দিয়ে আগে দেখবো কোনো একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে আমি যদি সংখ্যাটা সাপোজ আমি বললাম এ বি সি একটা সংখ্যা, এই সংখ্যাটা 3 দিয়ে তখনই ভাগ যাবে যখন এ প্লাস বি প্লাস সি 3 দিয়ে ভাগ যাবে, যখন এ প্লাস বি প্লাস সি 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এ বি সি তিনটে ডিজিট নিয়ে একটা সংখ্যা, সেটা 3 দিয়ে পুরোপুরি ভাগ যায় কিনা সেটা চেক করার আমার ফর্মুলা কি না, যদি এ প্লাস বি প্লাস সি মানে 3টে ডিজিটের সাম যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। সাপোজ আমি বললাম 1 2 3 একটা সংখ্যা, এটাকে 3 দিয়ে ভাগ যায়? তুমি 123 3 দিয়ে ভাগ যায়, তুমি কি করবে প্রথমেই না 1 প্লাস 2 প্লাস 3 করে নেবে। 1 প্লাস 2 প্লাস 3 করলে কত? 3 আর 2 5 আর 1 6, তাহলে 6কে 3 দিয়ে ভাগ যায়, একদম 3 দুগুণে 6। তাহলে 6কে যখন 3 দিয়ে ভাগ যায় মানে 123কেও 3 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। এবার তোমার একটা কথা বলি, সাপোজ তোমাকে আমি বললাম যে 1 2 3 না লিখে আমি বললাম 3 3 6, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়, তুমি এই 3 প্লাস 3 প্লাস 6 যোগ করতে পারো বা ইন্ডিভিজুয়াল সংখ্যাগুলোকে দেখতে পারো। দেখো 3 3 দিয়ে ভাগ যায়, 3 3 দিয়ে ভাগ যায়, 6ও 3 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? একদম ঠিক। তাহলে 3-এর ডিভিজিবিলিটি আমি শিখে গেলাম। এবার 9-এর ডিভিজিবিলিটি। 9-এর ডিভিজিবিলিটি কি বলে? সেম কথাই বলে বাবা, সেম কথাই বলে, শুধু আমরা দেখতে হবে কি যে এ বি সি একটা সংখ্যা এবং এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে কিনা সেটা ডিপেন্ড করছে যে এ প্লাস বি প্লাস সি 9 দিয়ে ভাগ যায় কিনা। ঠিক আছে, যেমন দেখো আমি তোমায় বললাম এখানে 1 2 3, এই 1 2 3 কি 9 দিয়ে ভাগ যায়? তাহলে 3 প্লাস 2 5, 5 প্লাস 1 6, 6কে কি 9 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে 123কেও 9 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? আমি বললাম 3 3 6, এ কি 9 দিয়ে ভাগ যায়? তাহলে 3 আর 3 6, 6 আর 6 হচ্ছে কত? 12, 3 আর 3 6, 6 আর 6 12, তাহলে 12কে কি 9 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না, তার মানে এও 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি যদি বলতাম যে 3 3, এখানে হচ্ছে সাপোজ দিলাম 3 আর 3, এখানে 3 লিখতাম, তাহলে দেখো 3 প্লাস 3 6 প্লাস 3 9, 9কে 3 দিয়ে ভাগ যায় একদম, সরি 9কে 9 দিয়ে ভাগ যায় একদম, তার মানে যখনই 9কে 9 দিয়ে ভাগ যাচ্ছে আমার 333ও কি হবে? 9 দিয়ে
পুরোপুরি ডিভিজিবল হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ঠিক। সিমিলারলি এখানেও আমি এরকম বলতে পারি যে 3 3 3 আছে, আমি এখানে লিখলাম 3 6 9, তাহলে আমি দেখছি 3 + 6 9, তাহলে 9 এখানে দেখতে পাচ্ছি 9 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, আর 9 ইন্ডিভিজুয়ালি 9 দিয়ে বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য, তাহলে আমার তিনটে সংখ্যার যোগ করতে হলো না। তাহলে যে কোনো দুটো সংখ্যার পেয়ারকে দেখছি 9 দিয়ে ভাগ যাচ্ছে, আর একটা সংখ্যা ইন্ডিভিজুয়ালি 9 দিয়ে ভাগ যায়, মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার। তাহলে এরকম কনসেপ্ট কিন্তু আমাদের আসবে। যেমন আমি সাপোজ সময় বললাম, আর একটা উদাহরণ দিই, 7 2 9, এই সংখ্যাটা কি 9 দিয়ে ভাগ যায়? তুমি বললে 7 আর 2 যোগ করলে কত হচ্ছে? 9, 9 দিয়ে ভাগ যায়, আর 9 ইন্ডিভিজুয়ালি 9 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এই হচ্ছে 3 এবং 9 ডিভিজিবিলিটি রুল। এবার তোমাকে যদি এর সঙ্গে আমি অ্যাড করে দিই যে আলটিমেট 18 ডিভিজিবিলিটি রুল, কি বলবো? তাহলে মনে রাখবে যে যখন 3 আর 9 এদের মধ্যে দেখছি 2 এর কোনো মাল্টিপল নেই, তাহলে আমি দেখছি যে একটা গল্প এলো 18, তাহলে 18 গল্পটা আমি এখানে বুঝেছি। 18 গল্পটা মনে রাখবো যে কোনো একটা সংখ্যা সাপোজ n, এ 18 দিয়ে বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 18 ফ্যাক্টর 2 এবং 9 দিয়েও বিভাজ্য। ঠিক আছে? তাহলে n একটা সংখ্যা যে 18 দিয়ে বিভাজ্য, সেটা চেক করার জন্য whether it is divisible by 18 or not, n সংখ্যাটি 18 দিয়ে বিভাজ্য হ্যাঁ কি না, এটা চেক করার জন্য আমাকে শুধু এটাই দেখতে হবে যে 18 এর মধ্যে দুটো ফ্যাক্টর কি লুকিয়ে আছে যার ডিভিজিবিলিটি আমি জানি। 18 ডিভিজিবিলিটি আমি জানি, আর 18 দুটো ফ্যাক্টর আমি জানি 2 আর 9, আর 2 এর ডিভিজিবিলিটি রুল জানি, 9 এরও ডিভিজিবিলিটি রুল জানি। তাহলে আমি বললাম যে আলটিমেট যে সংখ্যাটা n যে ভ্যালুটা হবে, সেটা যদি 2 দিয়েও ভাগ যায় আর 9 দিয়েও ভাগ যায়, তাহলেও 18 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? সাপোজ আমি তোমাকে একটা সংখ্যা বললাম, যেমন হচ্ছে 6 3 9 2, এই সংখ্যাটা কি 18 দিয়ে বিভাজ্য? তুমি বলবে তাহলে দেখি এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য কিনা। অবশ্যই 2 দিয়ে বিভাজ্য, কারণ এখানে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 2 একটা ইভেন নাম্বার, তার মানে পুরো সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। 9 দিয়ে কি বিভাজ্য? 6 আর 3 9, 6 আর 3 9, তাহলে 9 এখানে রইলো, তাহলে 9 তো 9 দিয়ে ভাগ যায়, এখানেও দেখতে পাচ্ছি 9 9 দিয়ে ভাগ যায়, কিন্তু 2 তো ভাগ যায় না 9 দিয়ে, তার মানে কখনোই এটা 9 দিয়ে ভাগ যায় না, 18 তে ডিভিজিবল হবে না। এবার যদি আমি এখানে এরম লিখতাম 6 3 7 2, তাহলে দেখো যে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, 2 হচ্ছে ইউনিট ডিজিট, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। তাহলে 6 আর 3 9 9 দিয়ে বিভাজ্য, 7 আর 2 9 9 দিয়ে বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য, তার মানে সংখ্যাটা অবশ্যই 18 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবং এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো ভরে ভরে এলসিএম এর মধ্যে। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে ডিভিজিবিলিটি অফ divisibility of 11 and 7। ঠিক আছে, এই দুটো ডিভিজিবিলিটি শেখা দরকার। ঠিক আছে, দেখো কোনো একটা সংখ্যার 11 দিয়ে বিভাজ্য কিনা সেটা কি করে বুঝবো? আমি তোমায় একটা সংখ্যা বলি যেটা আমি জানি 11 দিয়ে বিভাজ্য, সেটা কি করে চেক করে? আমরা বাচ্চাবেলায় শিখেছিলাম যে সাপোজ তোমায় বললাম 1331, এই সংখ্যাটা কি 11 দিয়ে বিভাজ্য, কি করে চেক করো? না, আমি যদি বাঁ দিক থেকে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে বলি যে একটা সংখ্যাকে ছেড়ে আর একটা সংখ্যা নাও। তার প্রথমে যদি 1 নিই, তারপরে একটা সংখ্যা 3 ছেড়ে আর একটা 3 নিলাম, তাহলে এই যে দুটো সংখ্যার উপর আমি গোল করলাম, এই দুটো সংখ্যাকে যোগ করে দিই। তাহলে এটা আমি যদি লেফট থেকে শুরু করি, তাহলে এটা ফার্স্ট প্লেসে এ আছে, থার্ড প্লেসে এ আছে, মানে অড প্লেসে আছে। তাহলে অড প্লেসে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল কত? 1 + 3 যোগ করলে 4। আর ইভেন প্লেসে কে কে আছে? না পড়ে থাকলো কারা? না এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, তাহলে এদের যোগফল কত? 3 আর 1 4। তাহলে এই যে অড প্লেসে যে সংখ্যাগুলো আছে তাদের সাম, ইভেন প্লেসে যে সংখ্যাগুলো আছে তাদের সাম, মানে এই 4 আর এই 4 এর মধ্যে ডিফারেন্স, যেহেতু এখানে 0, তাই জন্য এই 1 হয়ে যাবে 11 দিয়ে বিভাজ্য। তাহলে বোঝা গেল? তাহলে কোনো একটা বৃহৎ সংখ্যার অড প্লেসে যে সংখ্যাগুলো বসে আছে বা যে ডিজিটগুলো বসে আছে তাদের সাম, এবং ইভেন প্লেসে যে ডিজিটগুলো বসে তাদের সামের ডিফারেন্স যদি 11 দিয়ে ভাগ যায়, তাহলে সবসময় সংখ্যাটা যদি 11 দিয়ে ভাগ যায় বা 0 হয়,
তাহলে অড প্লেসের সংখ্যাগুলোর ডিজিটগুলোর সাম এবং ইভেন প্লেসের ডিজিটগুলোর সামের ডিফারেন্স যদি 0 হয় এবং 11-র মাল্টিপল হয়, মাল্টিপল অফ 11 হয়, ওয়েদার 0 অথবা মাল্টিপল অফ 11, তাহলে বলবো এই সংখ্যাটা পুরোপুরি 11 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার এটা হচ্ছে একটা নিয়ম। আর একটা নিয়ম যেটা তোমরা সবাই জানো না, সেটাকে একটু বলে দিই। তাহলে অড প্লেস ইভেন প্লেস না নিয়ে যদি আমরা পাশাপাশি গল্প ভাবতাম, তাহলে 1-3-3-1 এটা দিয়ে একটা গল্প বলে দিই, দেখো খুব ভালো করে বুঝবে। গল্পটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং গল্প। যদি আমি এই পরপর দুটো সংখ্যা নিয়ে ভাবি, তাহলে আমি আইদার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব অথবা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। ঠিক আছে, আমি লেফট থেকে শুরু করছি। পরপর 1 আর 3-এর মধ্যে বিয়োগফল কত? 1 আর 3-এর বিয়োগফল কত? দাদা -2। 3 আর 1-এর বিয়োগফল কত? দাদা +2। তাহলে এরকম যদি পরপর দুটো সংখ্যার আমি পেয়ার বানিয়ে নিই, তাহলে এই পেয়ারগুলোর মধ্যে যে আমি ডিফারেন্স পাচ্ছি তাদের সাম, যে পেয়ারগুলোর মধ্যে ডিফারেন্স পাচ্ছি তাদের সাম যদি 0 হয়ে যায়, তাহলেও সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে তুমি বলো এখানে 4টে ছিল বলে, 4টে ডিজিট আছে বলে আমি পেয়ার করতে পারলাম। যদি 3টে ডিজিট থাকতো, এবং সেই কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিই, সাপোজ 1 2 1 এখানে 3টে ডিজিট আছে, তার জন্য আমি কি করি, একদম লেফটে একটা 0 বসিয়ে দিই। আমি জানি লেফটে একটা 0 বসালে এই ডিজিটগুলো নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে ওটার ভ্যালু চেঞ্জ হয় না। যদি রাইট হ্যান্ড সাইডে 0 বসাতাম তাহলে ভ্যালু চেঞ্জ হতো, লেফট হ্যান্ড সাইডে 0 বসিয়েছি, কোনো রকম ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে বলো 0 আর 1 একটা পেয়ার, 2 আর 1 একটা পেয়ার, আর 0 - 1 করলে -1 হয়, 2 - 1 করলে +1 হয়, আর 1 -1 আর +1 আলটিমেট অ্যাড করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বলো তো একদম ঠিক। তাহলে এবার আমি বলতে পারি যে 1 to 1 11 দিয়ে ভাগ যায়। বলো একদম ঠিক। তাহলে এই জিনিসটাও তোমরা ভালো করে জেনে রাখো, এবং এটা না জানলেও কিন্তু তোমরা পরীক্ষা তাড়াতাড়ি করতে পারবে না। এই দুটো জিনিসই জানা দরকার। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার ডিভিসিবিলিটি অফ 7, এবার 7 দেখি। সাপোজ আমি তোমার একটা সংখ্যা বলছি, বললাম একটা সংখ্যা হচ্ছে 112, এটা 7 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে। তুমি কিচ্ছু করবে না, তোমার কাজ হচ্ছে এই বড় বৃহৎ সংখ্যাটা থেকে আমি লাস্টের ডিজিটটাকে আলাদা করে নিলাম, মানে ইউনিট ডিজিটকে আলাদা করে নিলাম। ঠিক আছে, আমি কি করব, ইউনিট ডিজিটকে আমি 2 দিয়ে গুণ করব, ইউনিট ডিজিটকে আমি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কি পড়ে থাকে? 4। তাহলে ইউনিট ডিজিটকে আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কি পাই? 4। যেটা পেলাম সেটাকে আমি রিমেনিং যে সংখ্যাটা আছে সেটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে 11 থেকে 4 বিয়োগ করলে কি পাই? 7 পাই। এই 7 যেহেতু 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে 112 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। আমরা জানি 7 × 16 করলে 112 হয়। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই। বলো ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? একদম ক্লিয়ার হয়েছে। সিমিলারলি সাপোজ আমি বললাম 105, এটা কি 7 দিয়ে ভাগ যায়? তুমি কি করবে? একে আলাদা করে নেবে। তাহলে কি করছো এখানে? দেখো 5 দুগুণে 10, ঠিক আছে, 10কে 10 থেকে ভাগ করলে 0 হয়। তাহলে যখন আইদার সেটা 7-এর মাল্টিপল হবে অথবা 0 হবে, 0 হলেও কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। তাহলে আইদার 7 অথবা 7-এর মাল্টিপল অথবা 0 হতে হবে। রিমেনিং সংখ্যাটা মানে আলটিমেট ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ করার পর বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা থেকে ওই গুণফল বিয়োগ করলে যে ভ্যালু পাবো সেটা যদি 7-এর মাল্টিপল বা 0 হয়, তাহলে আমি বলতে পারি যে সংখ্যাটা পুরোপুরি 7 দিয়ে বিভাজ্য। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা গল্প ভাবি। 2 অঙ্কের সব অঙ্কই সব এই তো জানো তোমরা, কোনো ব্যাপার না। সাপোজ আমি বললাম 119, তাহলে এখানে দেখো আমি কি বলতে পারি, 119 দেখতে পাচ্ছি 7 দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 2 দিয়ে গুণ করি হচ্ছে 18, 9কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 18। তাহলে দেখো 18 বিয়োগ করলে কি হচ্ছে? কেন মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমি মাইনাসের দিকে দেখবো না, আমি দেখবো এই 7টা। 7কে 7 দিয়ে ভাগ যাচ্ছে, একদম ভাগ যাচ্ছে। তার মানে পুরোপুরি 119 7 কি করবে না 7কে পুরোপুরি ভাগ করবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ঠিক। এবার সাপোজ আমি তোমাকে বললাম 217, বলো এটা 7 দিয়ে ভাগ যায়? তুমি কি করবে? আগে ইউনিট ডিজিটকে আলাদা করে নেবে, ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ করে দাও, 7 দুগুণে 14, 21 থেকে 14 বিয়োগ করে দাও, কত পড়ে থাকে? 7। 7কে 7 দিয়ে ভাগ যায়, একদম। তার মানে হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল যে কোনো একটা সংখ্যা, বৃহৎ বড় সংখ্যা, যত বড়ই সংখ্যা হোক না কেন, সেই সংখ্যাটা 7 দিয়ে কি ভাগ যায় কি যায় না সেটা আমি চেক করবো কি করে? এই হচ্ছে তার মেথড। তাহলে ডিভিসিবিলিটি অফ 7 এবং 11 তোমাদের ক্লিয়ার করালাম। ক্লিয়ার? ব্যাস, এই কটা কনসেপ্ট জানা থাকলেই প্রশ্ন এবার হয়েই করে হবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 37 থেকে আমি কিভাবে ডিভিসিবিলিটি ইউজ করে এই প্রশ্নগুলোর আনসার সেকেন্ডে করি। ঠিক আছে, আগের সমস্ত মেথড ভুলে যাও। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে না, 2 3 5 6 9 এবং 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে
এই যে পূর্ণবর্গ সংখ্যা, এটা ওপর নজর দিও না, শুধু ভাবো এরম ভাবে যে আমাকে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে 2 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 3 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 5 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 6 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 9 দিয়েও পুরোপুরি ভাগ যায় এবং 18 দিয়েও পুরোপুরি ভাগ যায়। তাহলে আমি এতগুলো না ভেবে আমি এমন একটা সংখ্যা পিক আপ করবো যেগুলোর ডিভিজিবিলিটি রুল আমি জানি, এবং এই 4টে অপশনের মধ্যে আমাকে অপশন থেকে শর্ট করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে যে সংখ্যাটা আমি নেবো, চুজ করবো, যার ডিভিজিবিলিটি আমি চেক করবো, সেটা দিয়ে কোন সংখ্যাটা ভাগ যায় না। ঠিক আছে, তাহলে এখানে আনসার সেটাই হবে যে সবগুলো দিয়ে ভাগ যায়। তাহলে কোনো একটা সংখ্যা দিয়ে যদি একজন ভাগ যায় না, তাকে আমি সহজেই অমিট করতে পারি। যেমন দেখো, আমি যদি বলি 9-এর ডিভিজিবিলিটি রুল আমি জানি। 9-এর ডিভিজিবিলিটি রুল কি বলে না, একটা সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো আছে সেগুলোর সাম যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে আলটিমেট পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, যদি না যায় তাহলে যাবে না। যেমন দেখো এই 400 অপশন বিতে, 400 ডিজিটগুলোর সাম কি, 4 প্লাস 0 প্লাস 0 মানে হচ্ছে 4, আর 4 9 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমাকে তো হতে হবে এই সব কটা দিয়ে ভাগ। তাহলে 9 দিয়ে যদি ভাগ নাই যায় তাহলে আনসার হবে কি করে, হবে না। সিমিলারলি 144, 4 আর 4 8 আর 1 9, এই 9 দিয়ে ভাগ যায়, কোনো ব্যাপার না। তারপরে দেখো 900, এও 9 দিয়ে ভাগ যায়। 3600, এও 9 দিয়ে ভাগ, 3 প্লাস 6 9, ঠিক আছে, 9-এর গল্প শেষ। এবার দেখো আমি দেখতে পাচ্ছি যে 5-এর গল্প। 5 কি বলে, আচ্ছা 5-এর গল্পটা তোমাদের ওখানে শেখানো হয়নি। 5 আলটিমেট তোমরা সবাই জানো যে কোনো একটা সংখ্যা 5 দিয়ে ডিভিজিবল, এর মানে হচ্ছে তার ইউনিট ডিজিট হতে হবে 5 অথবা 0। তাহলে যদি ইউনিট ডিজিট 5 অথবা 0 হয়, তাহলে সংখ্যাটা 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। ক্লিয়ার, বলে দাও একদম ঠিক। তাহলে এই যে অপশনটা, অপশন সি, এখানে দেখতে পাচ্ছ 4 দেওয়া আছে ইউনিট ডিজিট। তাহলে এখানে 4 যদি থাকে তাহলে সেটা কি করে 5 দিয়ে ভাগ যাবে, আইদার 5 অথবা 0 হতে হবে। তার মানে 5 দিয়ে ভাগ যায় না, তার মানে বাকিগুলো দিয়ে ভাগ গেল কি গেল না, ডাজেন্ট ম্যাটার, আমার সবকটা দিয়ে ভাগ যেতে হবে। পড়ে রইল 900 আর 3600। এবার আমাকে বলেছে যে আমাকে নির্ণয় করতে হবে লিস্ট নাম্বার, মানে ক্ষুদ্রতম সংখ্যা, এবং সেটা পূর্ণবর্গ হতে হবে। 900 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 3600 একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার এদের মধ্যে দেখতে পাচ্ছি 900 2 দিয়ে ভাগ যায়, কারণ এর ইউনিট ডিজিট 0, 0 একটা ইভেন নাম্বার। ঠিক আছে, এবার আলটিমেট 3 দিয়ে তো ভাগ যাচ্ছে, কারণ 9 3 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে ভাগ যাবে, কারণ ইউনিট ডিজিট 0 আছে। 6 দিয়ে ভাগ দিতে গেলে আমার 3 দিয়েও ভাগ যেতে হবে, 2 দিয়েও ভাগ যাবে। তাহলে 900 3 দিয়েও ভাগ যাচ্ছে, 2 দিয়েও ভাগ যাচ্ছে, মানে 900কে আমি দেখতে পাচ্ছি 6 দিয়েও ভাগ যাবে, আর 900 দেখতে পাচ্ছি 9 দিয়ে তো ভাগ যাবে। তার মানে সব কটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে 900। তাহলে যেহেতু আমার 3600-র দিকে আমি যাবোই না, কারণ 900 আর 3600-র মধ্যে আমাকে লিস্ট নাম্বার খুঁজে বার করতে হবে। লিস্ট নাম্বার হচ্ছে 900, তারপর 900 হয়ে যাবে কারেক্ট আনসার। আমার ক্ষুদ্রতম সংখ্যা চেক করতে হবে। তাহলে 3600 ভাগ যাবে, কিন্তু আমাকে ক্ষুদ্রতম সংখ্যা চেক করতে হবে, এর থেকে ক্ষুদ্রতম 900 যে সব কটাকে ভাগ দিয়ে দিচ্ছে। এবং 18 আছে, তাহলে 18 মানে কি 9 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, এবং 900 অবশ্যই 9 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক, কোনো আপত্তি নেই। কারণ অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। দেখো কোশ্চেন নাম্বার 38-এ কি বলা হয়েছে না, হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডাবল উইল বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12 18 21 অ্যান্ড 30। তাহলে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে এটাকে দ্বিগুণ করার পর, মানে যদি ক্ষুদ্রতম সংখ্যাটা n হয় তাহলে একে দ্বিগুণ করার পর মানে 2n কি হচ্ছে না 12 18 21 এবং 30 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। ক্লিয়ার, তাহলে আমি শুধু দেখবো যে আমি ডিভিজিবিলিটি রুল লাগাবো কি করে না 2n আলটিমেট কি না 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে সে 4 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। তার মানে 4-এর ডিভিজিবিলিটি রুল ইউজ করতে পারি, 3-এর ডিভিজিবিলিটি রুল ইউজ করতে পারি, ব্যাস বাকি বলে ভুলে যাও। তাহলে 3-এর ডিভিজিবিলিটি রুল কি বলে না, যদি ডিজিটগুলোর সাম 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। প্রথম অপশনে দেখো 9 আর 6 15 আর 16, 16 3 দিয়ে ভাগ যায়, যায় না, আনসার হতে পারে না। ঠিক আছে, এবার দেখো আলটিমেট দেখতে পাচ্ছি 630 আলটিমেট, এটা কি 4 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, যেন লাস্ট দুটো যদি 4 দিয়ে ভাগ যেতে হবে। 630-এর 30 কি 4 দিয়ে ভাগ যায় না, যায় না। 30 কি করে 4 দিয়ে ভাগ যাবে, 4 7 28, 30 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা আনসার হতে পারে না। তাহলে আলটিমেট এই সব কটা দিয়ে ভাগ যেতে হবে, তার মধ্যে যদি একটা ফ্যাক্টর দিয়ে ভাগ নাই যায় তাহলে বাকিগুলো দিয়ে ফ্যাক্টর দিয়ে ভাগ গেল কি না গেল ডাজেন্ট ম্যাটার, আমার সব কিছু দিয়ে ভাগ যেতে হবে। 12 দিয়ে ভাগ যাওয়া মানে তাকে 4 দিয়ে ভাগ যেতে হবে, 3 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে এটা 12 দিয়ে ভাগই যাবে না। ক্লিয়ার, 1260, 1260 দেখতে পাচ্ছি 6 আর 2 8 আর 1 9, মানে 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 60 আছে লাস্টে, আর 21 মানে 7 দিয়ে কি ভাগ যায়, 7 মানে হচ্ছে 1260। আমি কি করব, ইউনিট ডিজিটকে বাদ দিয়ে দেবো, 0 আছে, তাহলে 0 বাদ দিলে মানে সেখানে 0 বাদ যাবে, এখানে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 × 0 মানে তো 0, তাহলে 126 থেকে
জিরো বাদ দিলে 126ই পড়ে থাকে, লাস্টে জিরো থাকলে সেটা আমি চেক করবো না, আমি 126-এর উপর চেক করবো। 6কে 2 দিয়ে গুণ করলে কি হয় 12, আর 12 থেকে বিয়োগ করলে কি হয় 0। তখন আলটিমেট এটা কি হচ্ছে 7 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 1260 7 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 21 দিয়ে ভাগ 7 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 30 দিয়ে ভাগ যাচ্ছে মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর 10 দিয়ে ভাগ যাবে, লাস্টে 0 আছে, মানে সব কটা দিয়ে চেক হয়ে গেল। তাহলে 1260 হচ্ছে আমি পেয়ে গেলাম 2n এর ভ্যালু। কিন্তু আমাকে দেখতে হবে কার ভ্যালু, না আমাকে n এর ভ্যালু নির্ণয় করতে হবে। কার ভ্যালু নির্ণয় করতে হবে, n এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে n এর ভ্যালু কত হবে, 1260 যদি 2n এর ভ্যালু, তাহলে n এর ভ্যালু হবে 1260/2, তার মানে 630। তাহলে আলটিমেট আমার কিন্তু এই অপশনের মধ্যে আনসার কিন্তু 1260 নয় বাবা, আমাকে 1260 কার ভ্যালু পেলাম, 2n এর ভ্যালু। আমার নির্ণয় করতে হবে সেই ভ্যালুটা যে 2 দিয়ে ভাগ করে, মানে n এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আলটিমেট n এর ভ্যালু কি হয় 1260/2, মানে 630। তাহলে এখানে যে 630কে আমি বাদ দিয়েছিলাম সেটা আলটিমেট কি হয়ে গেল, বাদ গেল না। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার। একসাথে একটা ফোন ধরে নিই, তারপর পরের প্রশ্নে যাচ্ছি। দেখো 39 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, না 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে এবং যথাক্রমে 3, 4, 6, 7, 8 ও 12 সেকেন্ড অন্তর বাজে। কত সেকেন্ড পর তারা আবার একসঙ্গে বাজবে? খুব ভালো করে বুঝবে যে আলটিমেট এই প্রশ্নটায় কি বলতে চেয়েছে। না আলটিমেট এমন একটা সময়, যে সময়টা আলটিমেট 3 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 4 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 6 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 7 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 8 দিয়েও পুরোপুরি ভাগ যাবে এবং 12 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, তাই তো? না একটা সময় পরে তারা একসঙ্গে আবার বাজছে এবং সেটা আলটিমেট কি আছে, না 3-এরও গুণিতক, 4-এরও গুণিতক, 6-এরও গুণিতক, এরকম করে 12-এরও গুণিতক। তার মানে কি এই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যাগুলো দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তার মানে এদের এলসিএম নির্ণয় আমি করবো না, আমি ডিভিসিবিলিটি বা বিভাজ্যতা দিয়ে ভাববো। ওকে, তাহলে আমার আনসার সেটাই হবে যে আলটিমেট এই সব সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে। বলবে দাদা একদম ঠিক। তাহলে আমাকে দেখতে হচ্ছে প্রথমেই 3-এর ডিভিসিবিলিটি কি বলে, ডিজিটগুলোর সাম যদি 3 দিয়ে ভাগ যায়, 7 6 13 ডাকে 14, তার মানে 167 3 দিয়ে ভাগ যায় না। 168 8 6 14 ডাকে 15 ভাগ যায়। 176 7 6 13 13 ডাকে 14 যায় না। 8 6 14 ডাকে 15 3 দিয়ে ভাগ যায়। তাহলে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা আনসার হতে পারে। তাহলে 3 দিয়ে তো ভাগ যায়, ঠিক আছে। 68 আর 86 এদের মধ্যে কোনটা 4 দিয়ে ভাগ যায়? দেখো 68 4 17 68, 86 4 2 8 6 পড়ে যাচ্ছে না, একই না? তাহলে আলটিমেট এই 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 4 দিয়ে যখন ভাগ যায় না তাহলে বাকিগুলো দিয়ে চেক করার দরকারই নেই। কারণ 168 শুধু একজন ভদ্রলোকই পড়ে আছে যে আলটিমেট কি এই সব কটা দিয়ে ভাগ যায়, বাকিগুলো চেক করার দরকারই নেই। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট 168 হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে এদের এলসিএম আমি সেকেন্ডে নির্ণয় করে বললাম, কোনো রকমভাবে এলসিএম নির্ণয় না করে। বলো কেমন লাগছে? নেক্সট প্রশ্ন, 6টা ঘন্টা সকাল 7:59 একসঙ্গে বাজতে শুরু করে এবং তারা যথাক্রমে 3, 6, 9, 12 এবং 15 সেকেন্ড অন্তর বাজে। 8:16 AM পর্যন্ত তারা কতবার একসঙ্গে বাজবে? আচ্ছা, এটা একটা খুব ভালো প্রশ্ন। এবার এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু আমাকে এলসিএম বার করতে হবে। তার মানে আলটিমেট কি, না প্রথমবার তারা যখন একসঙ্গে বাজলো তারপরে আবার একটা নির্দিষ্ট সময় পর তারা আবার একসঙ্গে বাজবে। এই নির্দিষ্ট সময়টা কি, তারা ইন্ডিভিজুয়ালি যে সময় অন্তর বাজে তাদের এলসিএম, ঠিক আছে? তাহলে প্রথমবার একসঙ্গে বাজার পর আবার কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে, না সেটা হচ্ছে 3, 6, 9, 12, 15 এলসিএম, একই না? এবার দেখো 3, 6, 9, 12, 15 এদের এলসিএম আমরা সেকেন্ড নির্ণয় করতে পারবো কি করে, খুব ভালো করে বুঝবে। 3, 6, 9, 12 আর 15, ঠিক আছে? এদের মধ্যে ডাইরেক্ট মাল্টিপল কে আছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে? তাহলে 3, 6, 12 এটা ডাইরেক্ট মাল্টিপল কনসেপ্ট আছে এখানে। তাহলে ডাইরেক্ট মাল্টিপল কনসেপ্ট মানে 3, 6কে আমি তুলে দিলাম, 9, 12, 15তে চলে এলাম, ঠিক আছে? এবার দেখো 9, 12, 15-এর মধ্যে কোনো ডাইরেক্ট মাল্টিপল কনসেপ্ট নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কমন মাল্টিপল লুকিয়ে আছে 3। তাহলে দেখো 3 এখানেও আছে, তাহলে 3 এখানেও আছে, 3 এখানেও আছে, 3, তাহলে 3 এখানে আলটিমেটলি 3 এখানে ভাবি, তাহলে 12-এর মধ্যে কি আছে, না 3 × 4 আছে, 9-এর মধ্যে 3-এর স্কোয়ার আছে, আর 15-এর মধ্যে 3 × 5 আছে। তাহলে 3-এর পর সব থেকে বেশি 2 আছে, মানে 3-এর স্কোয়ার আছে, 3-এর স্কোয়ার লিখে দিলাম, বাকি পড়ে আছে 4 আর 5, গল্প শেষ। এটাই হয়ে গেল আমার এলসিএম। তাহলে এলসিএম কত হলো, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 9 × 20 মানে হচ্ছে 180। তাহলে 180 সেকেন্ড পর তারা আবার একসঙ্গে বাজবে, একই না? বলো একদম ঠিক। এবার তাহলে আলটিমেট 180 সেকেন্ড অন্তর অন্তর তারা একসঙ্গে বাজছে। আমাকে বলেছে 8:16 AM থেকে 7:59 AM এর মধ্যে
সরি 7:59 একসঙ্গে বাজবে, তারপরে 8:16 AM পর্যন্ত তারা কতবার একসঙ্গে বাজবে। ঠিক আছে, তাহলে 7:59 থেকে 8:16 মধ্যে 180 সেকেন্ড কতবার আছে? তুমি বলবে দাদা এখানে 180 সেকেন্ডকে আমি মিনিটে ট্রান্সফার করতে পারি। আমি এখানে 180 সেকেন্ডকে মিনিটে ট্রান্সফার করলে আমি কি করে করবো? 180 সেকেন্ডকে আমি 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে মিনিট হয়ে যাবে। তাহলে আলটিমেট কত? 3 মিনিট। একই না? বলো একদম ঠিক। তাহলে আলটিমেট 7:59 থেকে 8:16 মানে আলটিমেট কত মিনিটের পার্থক্য এখানে? 7:59 মানে আমি বলতে পারি আর এক সেকেন্ড পরে পরেই আমি বলতে পারি এখানে 8টা বেজে যাবে। তাহলে 8:16 আর 7:59 মধ্যে পার্থক্য হচ্ছে আমার 17 মিনিটের। একই না? তাহলে 17 মিনিটের মধ্যে 3 কতবার আছে? এবার 17/3 করলে আমি দেখতে পাচ্ছি পুরোপুরি 5 বার ভাগ যায়। তাহলে 5 বার তো আমার কি হবে না, 5 বার তো আমার পুরোপুরি কি হবে, পুরোপুরি ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। কিন্তু আমাকে দেখতে হবে যে 7:59 তো একবার বেজেছিল। যদি আমার কাছে এই কথাটা না বলা থাকে যে প্রথমবার বাদ দিয়ে, দেখো অঙ্কে বলা হয়েছে 7:59 AM প্রথমবার বাদ দিয়ে, তাহলে কতবার একসঙ্গে বেজেছে 8:16 পর্যন্ত? তাহলে বলবো যে 5 বার। আর যদি বলতো না, এই কথাটা না বলা থাকতো, তাহলে আমাকে 7:59 একবার বেজেছিল সেটাও ধরতে হতো, এবং তখন আমাকে 1 যোগ করে 6 আনসার করতে হতো। কিন্তু এটা এক্ষেত্রে কারেক্ট আনসার নয়। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার। তাহলে কতবার একসঙ্গে বেজেছে 7:59 থেকে 8:16 মধ্যে? বলবে 5 বার, যদি বলা থাকে 7:59 AM প্রথমবারটা বাদ দিয়ে। ঠিক আছে, এক্সক্লুডিং ফার্স্ট ওয়ান। যদি কথাটা না বলা থাকে তাহলে আমাকে ফার্স্ট ওয়ানটাও ধরতে হবে। তার মানে 7:59 একবার বেজেছে, প্লাস তারপরে আবার 3 মিনিট অন্তর অন্তর একসঙ্গে বেজেছে, মানে টোটাল 8:16 AM অবধি 6 বার বেজেছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। 41 7-এর ক্ষুদ্রতম গুণিতকটি কত যাকে 8, 9, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে? তাহলে প্রথমত আমি এই প্রশ্নটা, আচ্ছা এখানে একটা প্রিন্টিং মিস্টেক, 5 প্লাস করা আছে এখানে। ঠিক আছে, প্রথমত এই অঙ্কটা আমি দেখি করতে আগে ভাববো এরকম হবে যে 7-এর গুণিতক বলেছে, তাহলে যেটা আনসার হবে সেটা 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, 7 365, 7 5 35। 7-এর ডিভিজিবিলিটি রুল চেক করতে পারি, 5 2 10, 36 থেকে 10 বিয়োগ করলে 26, এটা 7 দিয়ে ভাগ যায় না। 25 25, তাহলে এখানে 5 2 10 মানে হচ্ছে 242। 242 কি আমার 7 দিয়ে ভাগ যায়? 7 3 21, 32 যাচ্ছে না, মানে এটাও 7 দিয়ে ভাগ যায় না। 1085, 5 2 10, 108 থেকে বিয়োগ করলে কত হবে দাদা? দাদা হয়ে যাচ্ছে মানে 108 থেকে 10 বিয়োগ করলে 98। 98 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 14 98, এটা আনসার হতে পারে। 725, এখানে যদি 2 দিয়ে গুণ করি 10, 72 থেকে 10 বিয়োগ করলে 62। 62 7 দিয়ে ভাগ যায় না, কারণ এটাও আনসার হতে পারে না। একমাত্র অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। শুধু 7-এর ডিভিজিবিলিটি দিয়ে অঙ্ক আনসার হয়ে গেল। তাহলে প্রশ্ন কি বলেছে না, 7-এর ক্ষুদ্রতম গুণিতকটি কত যাকে এগুলো দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে? আমার ভাবার দরকারই নেই, আমায় বলেছে 7-এর গুণিতক, তার মানে সংখ্যাটা 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে 4টে অপশনের মধ্যে 7 দিয়ে পুরোপুরি ভাগ যায় একমাত্র 1085। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। বলো কোনো আপত্তি আছে? যদি এরপর আপত্তি থাকে আমাকে বলতে পারো। চলো চলে যাই পরের প্রশ্নে। ফাইন্ড দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার x which must be subtracted from 1800 so that 1800 minus x is divided by 7, 11 and 23, leaving a remainder of 5 in each case. দারুণ একটা শক্ত অঙ্ক দেখে মনে হবে, কিন্তু প্রশ্নের মধ্যে কিছু নেই। ডিভিজিবিলিটি হচ্ছে এমন একটা জিনিস আমাদের বুঝিয়েছি যেটা দিয়ে এই সমস্ত অঙ্ক সেকেন্ডে হবে। কীভাবে ভাববো, আপনার চিন্তাটাকে ডেভেলপ করি। ফাইন্ড দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার, একটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে এক্স দিয়ে ডিনোট করছি। এটা কি বলা হয়েছে না, হুইচ মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 1800। তাহলে আলটিমেট 1800 থেকে আমাকে এক্স বিয়োগ করতে হচ্ছে, সো দ্যাট এই 1800 মাইনাস এক্স ইজ ডিভাইডেড বাই 7, 11 অ্যান্ড 23। 7, 11 এবং 23 দিয়ে ভাগ করলে লিভিং এ রিমাইন্ডার 5 ইন ইচ কেস। তার মানে 1800 মাইনাস এক্সকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার 5 অবশেষ থাকে। 1800 মাইনাস এক্সকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলেও 5 অবশেষ থাকে। 1800 মাইনাস এক্সকে যদি আমি 23 দিয়ে ভাগ করি তাহলেও আমার 5 অবশেষ থাকে। এটাই তো কনসেপ্ট বলেছিল, একদম ঠিক। আমি যদি বলি যদি 5 অবশেষ না পেতে যাই,
তাহলে আমায় কি করতে হবে? আমি তোমাকে বললাম যে 40কে 7 দিয়ে ভাগ করলে আমরা জানি 5 অবশেষ থাকে, 7 5 35, 5 অবশেষ থাকছে। তাহলে কি করলে 5 অবশেষ থাকবে না? আমি বললাম 40 থেকে 5 বিয়োগ করে দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তাহলে আর 5 অবশেষ থাকবে না। একদম ঠিক। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি প্রশ্ন করব, বাকিগুলো দরকারই নেই, বাকিগুলো গল্প ভুলেই যাবে। তাহলে আলটিমেট 1800 মাইনাস এক্স মাইনাস 5 যদি করে দিই, তাহলে সেই সংখ্যাটা 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো যে আমাকে এক্স এর ভ্যালুই তো বলা আছে 4টে অপশনের মধ্যে, তাহলে এক্স এর কোন ভ্যালুটা নেবো যেটা আলটিমেট এখানে পুট করলে সেটা 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে? তাহলে আমি যদি 1800 থেকে প্রথমে ধরো 24 লেখা আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি 24 বসাই, তাহলে 24 মাইনাস 5 কত? 29। তাহলে 1800 থেকে 29 বিয়োগ করি, তাহলে বলবে কত হবে? তাহলে 1771 হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 1800 থেকে 29 বিয়োগ 1771, 1771 কি 7 দিয়ে ভাগ যায়? দেখতে পাচ্ছি এখানে 1কে 2 দিয়ে গুণ করলে 2, 177 থেকে 2 বিয়োগ করলে পড়ে থাকে 175, 175কে 7 দিয়ে ভাগ যাচ্ছে, এখানে 2 দিয়ে করতে পারি আর একবার, 5 দুগুণে 10, 10 বিয়োগ করে হচ্ছে 7, তাহলে হ্যাঁ 1771, তার মানে 7 দিয়ে ভাগ যেতে পারে, কোনো ব্যাপার না। তাহলে এটা আনসার হতে পারে, ঠিক আছে? তাহলে এটা যখন আনসার হতে পারে, সেটা দিয়ে ভেবে লাভ নেই, আনসার হতে পারে না কোনগুলো নিয়ে চেক করতে হবে। তাহলে আমি যদি 1800 থেকে আমি যদি বিয়োগ করি কত না 25 মাইনাস 5, 24-এর জায়গায় 25 রাখি, তাহলে 25 মাইনাস 5 30, তার মানে আলটিমেট 1770, হ্যাঁ কি না? 1770 বলে একদম ঠিক। তাহলে আলটিমেট শূন্যের গল্প তো ভুলে যাও, 7 দুগুণে 14, 17 থেকে 14 বিয়োগ করলে কত করে থাকছে? 3, তার মানে 3 তো 7 দিয়ে ভাগ যাবে, এটা আনসার হতে পারে না, ঠিক আছে? তার মানে এটা 25টা ক্যান্সেল আউট হয়ে গেল। 26, 1800 থেকে যদি আমি 26 মাইনাস 5 31 বিয়োগ করি, তাহলে 1800 থেকে 1800 থেকে যদি 31 বিয়োগ করি, তাহলে পড়ে থাকে আমার কত? 1769। ক্লিয়ার? ওটা তো একদম ঠিক। তাহলে 1769 মানে 2 9 হচ্ছে 18, 18 যদি আমি এখানে বিয়োগ করি, 8 থেকে 6 হচ্ছে 8, 158, তাহলে 7 দুগুণে 14, এটা দেখি বুঝতে পারছি যে 7 দুগুণে 14, 18 ভাগ যায় না, তার মানে এটা আনসার হতে পারে না। তাহলে একজনই পড়ে থাকে 20, 20 যদি মানে 20 মানে 25, মানে 1800 থেকে 25 বিয়োগ করা মানে হচ্ছে 1775, 5 দুগুণে 10, তার মানে হচ্ছে 10 বিয়োগ করলে 167, 7 দুগুণে 14, 27, 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাও 7 দিয়ে ভাগ যাবে না, মানে এটাও আনসার হতে পারে না। তাহলে একমাত্র অপশন 24 হচ্ছে আমার, 24 হচ্ছে কারেক্ট আনসার, অপশন ডি। তার মানে এক্স এর ভ্যালু কত দেবে? 24 হবে। তাহলে 1800 মাইনাস 24 করলে যে ভ্যালুটি পাবো সেটাকে 7, 11 এবং 23 দিয়ে ভাগ করলে 5 অবশেষ থাকবে। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ঠিক। এবার এই অঙ্কটা আমি 11 দিয়েও ভাবতে পারতাম, ঠিক আছে? 11 দিয়ে ভাবতে পারতাম, কি করে ভাবতাম ভালো করে বুঝে নাও, সেটাকে একবার দেখিয়ে দিই। তাহলে আলটিমেট গল্পটা তখন এরকম হতো যে 1800 মাইনাস এক্স মাইনাস 5, সেটা 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। এক্স এর কোন ভ্যালুর জন্য? এক্স এর ভ্যালু যদি 24 বসাই, তাহলে দেখে নিই 24 বসালে কত হচ্ছে? 1800 মাইনাস 29 মানে হচ্ছে 1771। দেখো 7, আমরা কি বলেছিলাম? 1 থেকে 7 বিয়োগ করলে কত? মাইনাস 6, 7 থেকে 1 বিয়োগ করলে প্লাস 6, মাইনাস 6 আর প্লাস 6 এর যোগফল কত? 0, তার মানে অবশ্যই 1771 11 দিয়ে ভাগ যায়, বাকি আর চেক করার দরকার নেই। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। 43, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত যা 17 এবং 36 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায়, বিভাজ্য? তাহলে 17 দিয়েও ভাগ যায়, 36 দিয়েও ভাগ যায়। 17 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 17 গল্প ভেবে লাভ নেই। 36-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 4ও লুকিয়ে আছে, 9ও লুকিয়ে আছে, তাহলে এমন একটা সংখ্যা যে 4 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 9 দিয়েও পুরোপুরি ভাগ যায়। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে এবার আমাকে বলো যে সংখ্যাটা আমি নির্ণয় করবো কি করে? বলো। তাহলে এবার দেখো 4টে অপশন, অপশন এ বি সি ডি। এই অপশন এ বি সি ডির মধ্যে আমার দেখতে হবে যে কোন সংখ্যাটা 4 এবং 9 দিয়ে দুটো দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তাহলে আমি জানি যে 4 দিয়ে ভাগ যায় মানে লাস্ট দুটো ডিজিট আমার 4 দিয়ে ভাগ যেতে হবে। 80 4 দিয়ে ভাগ যায়, 92 4 দিয়ে ভাগ যায়, 58 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। এটাকে প্রথমেই কেটে দিলাম। 4 দিয়ে যখন ভাগ যায় না, তার মানে 36 দিয়ে ভাগ যাবে না। 8568 এতে 4 7 68 আর ভাগ যায়। তাহলে এবার 9-এর গল্পে আসি। দেখতে পাচ্ছি 8 আর 8 16, 16 আর 5 16 আর 6 22 আর 5 হচ্ছে 27, হ্যাঁ কি না? তাহলে 27 তো 9 দিয়ে ভাগ যায়, তার মানে এই আনসার হতে পারে। 68 4 দিয়ে ভাগ যাচ্ছে,
তাহলে এখানে আমি ফেঁসে গেলাম যে এই 4 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 36 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে 17 দিয়ে চেক করব? এখন করব না, আমি আগে দেখি যে এই তিনটা আমাকে নির্ণয় করতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9-এর কাছাকাছি। তাহলে 4টে 9-এর কাছাকাছি মানে আমি এদের মধ্যে সব থেকে বড় দেখতে পাচ্ছি 9792। তাহলে 9792কে আমি যদি পিক করি তাহলে আমার সুবিধা হবে। তাহলে 9792, 92 4 দিয়ে ভাগ যায়, মানে 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়। আর 7 আর 2 এর 9, 9 দিয়ে ভাগ যায়, 9 পুরোপুরি ভাগ যায়, 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়, তার মানে 36 দিয়ে তো অবশ্যই ভাগ যায়। তাহলে আমি শুধু চেক করবো 17 দিয়ে ভাগ যায় কিনা। আমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে, আমি এটার মধ্যে এই 17 দিয়ে ভাগ চলে যায়, তাহলে এটাই হবে কারেক্ট আনসার, কারণ সব থেকে বৃহত্তম এই। তাহলে 9792 এ কি 17 দিয়ে ভাগ যায়? ভাগ করে দেখে নাও, কোনো ডিভিজিবিলিটি রুল আমার এখানে বলছি না, এর রুল আছে কিন্তু আমার দরকার নেই, আমি ডাইরেক্ট ভাগ করে নিতে পারবো। 5 17 হচ্ছে 85, 5 17 হচ্ছে না 102, 585 কত হচ্ছে? 5 থেকে 7 হচ্ছে 2, এখানে হচ্ছে 129, 7 17 হচ্ছে কত? 119, তার মানে হচ্ছে কত? 10, 102, 17 6 হচ্ছে 102, তার 17 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, তার মানে এটাই হবে কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না? 100% ক্লিয়ার, কোনো আপত্তি নেই। শুধু ডিভিসিবিলিটি দিয়ে আমি প্রশ্নের আনসার উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো রকম কোনো এলসিএম করতেই হচ্ছে না। বলো 44, 1351 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি 2 4 6 8 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তাহলে এখন তোমরা প্রো হয়ে গেছো, বলবে 1351 সঙ্গে একটা সংখ্যা আমি এক্স যোগ করছি, তাহলে যোগ করার ফলে এটা 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়। তার মানে অবশ্যই দেখতে পাচ্ছি এখানে অড নাম্বার আছে, 1 হচ্ছে অড নাম্বার, তার মানে অবশ্যই এক্স কে অড নাম্বার হতে হবে। তাহলে অড প্লাস অড যোগ করলে তবেই ইভেন হয়, তার মানে আমাকে ইভেন হতেই হবে, কারণ 2 দিয়ে ভাগ যেতে হবে, তাই তো? তাহলে ইভেন যদি করতে হয়, আমি দেখতে পাচ্ছি সবকটাই এখানে অড আছে, দেখো 3 5 1 7 সবাই অড, তাহলে এখানে কোনো গল্প নেই। তাহলে আমি দেখবো যে বাকি রুলগুলো, মানে 4-এর আর 3-এর, তাহলে 4-এর আর 3-এর গল্প যদি দেখতে হয় তাহলে আমার লাস্ট দুটো ডিজিট নিয়ে ভাবতে হবে, বা 8-এর গল্প দেখতে হলে লাস্ট 3টে ডিজিট নিয়ে ভাবতে হবে। তাহলে আমি 3টে ডিজিট নিয়ে ভাবি। দেখো 1351-এর মধ্যে আমি 3টে ডিজিট মানে 351কে ভাববো। 351-এর সঙ্গে প্রথমে 13 যোগ করবো, 13 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা কি 8 দিয়ে ভাগ যায়, এখানে চেক করবো। 351 প্লাস 13 মানে হচ্ছে 364। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ঠিক। 364 কি 8 দিয়ে ভাগ যায়? 8 4-এ 32, 32 মানে হচ্ছে আমার কত পড়ে থাকছে? 44, 44 কিন্তু 8 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে না, তার মানে 13 হতে পারে না। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে 351-এর সঙ্গে যদি আমি 11 যোগ করি তাহলে কত পড়ে থাকবে? 362, হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। 362কে 8 দিয়ে ভাগ যায়, সেম গল্প। 32, 32 মানে হচ্ছে 42, 42 8 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাও আনসার হতে পারে না। 351 প্লাস 15, এটা যোগ করলে কত হবে? 15 যোগ করছি মানে হচ্ছে 366, 366 কি 8 দিয়ে ভাগ যায়? দেখতে পাচ্ছি 32 46 যাচ্ছে না, আনসার হতে পারে না। তাহলে একমাত্র পড়ে থাকে 351 প্লাস 17, তাহলে 368, তাহলে এখানে হচ্ছে 32, এখানে হচ্ছে 48, 386 হচ্ছে 48, মানে এটা 8 দিয়ে ভাগ যায় 368, কারণ অবশ্যই কারেক্ট আনসার হচ্ছে কি 17। বলো ক্লিয়ার হলো না হলো না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি। কোশ্চেন নাম্বার 45, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 15 অবশিষ্ট থাকে? তাহলে আবার আমি বলছি, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা ভুলে যাও, এমন একটা সংখ্যা যাকে বলেছে 16 দিয়ে ভাগ করলে কি অবশেষ থাকবে? 15 অবশেষ থাকবে। তাহলে 15 যদি অবশেষ না পেতে চাই তাহলে আমাকে n-15 করে নিতে হবে। তাহলে n-15 করলে সে 16 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 24 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 72 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 48 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট সংখ্যাটা যদি 72 দিয়ে পুরোপুরি ভাগ যায়, বা 16 দিয়ে পুরোপুরি ভাগ যায়, বা 24 দিয়ে পুরোপুরি ভাগ যায়, মানে 4 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, মানে লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে 81 থেকে যদি আমি শুধু এই লাস্ট দুটো ডিজিট নিয়ে ভাবছি, তাহলে এতগুলো সংখ্যা থেকে আমি লাস্ট দুটো ডিজিট নিয়ে ভাববো। 81 থেকে যদি 15 বিয়োগ করি কত পড়ে থাকে? এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে কত? 6 66, হ্যাঁ কি না? 66 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। 4 19 76, আনসার হতে পারে না। 63 থেকে যদি 15 বিয়োগ করি কত হয়ে থাকে? 5 থেকে 13 হচ্ছে 8, এখানে হচ্ছে 48, 48 4 দিয়ে ভাগ যায়, আনসার হতে পারে। 51 থেকে যদি আমি 15 বিয়োগ করি, তাহলে 51 থেকে 15 বিয়োগ করার মানে হচ্ছে 6 36, এও 4 দিয়ে ভাগ যেতে পারে, হ্যাঁ কি না?
একদম। এবার 15 থেকে যদি 15 বিয়োগ করে দিই তাহলে আলটিমেট তো 0 হবে এখানে, ট্রিপল 4টে 9 আর 2টো 0, ঠিক আছে। তার মানে লাস্টে 2টো শূন্য হচ্ছে, তার মানে এটাও 4 দিয়ে ভাগ যায়, লাস্টে 2টো শূন্য থাকলে 4 দিয়ে ভাগ যায়, মানে 104 দিয়ে ভাগ যায়। তার মানে 4-এর গল্প দিয়ে আমি শুধু একজনকে অমিট করতে পারলাম, বাকি কাউকে অমিট করতে পারছি না, হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। তাহলে এবার আমি কি করব? আমার মাথায় হাত। এবার আমার নির্ণয় করতে হবে যে 72 আছে মানে সেটাকে 9 দিয়েও ভাগ যায়। তাহলে 9-এর ডিভিজিবিলিটি কি বলে? ডিজিটগুলোর সাম যদি 9 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম অপশান তো অমিট হয়ে গেছে, সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছি 4টে 9, এটা প্রত্যেকে 9 দিয়ে ভাগ যায়। তাহলে 51 থেকে 15 বিয়োগ করে 36, 36ও 9 দিয়ে ভাগ যায়, কারণ আলটিমেট এটা আনসার হতে পারে, হ্যাঁ কি না? 51 থেকে 15 বিয়োগ করেছিলাম, তাহলে আলটিমেট 15 বিয়োগ করে কি হয়েছিল না 1 2 3 4টে 9 আর পাশে 36, তো আলটিমেট 4টে 9 তে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 36 তো 3 + 6 9, মানে 9 দিয়ে ভাগ যায়, মানে এটা আনসার হতে পারে। এখানে দেখো 4টে 9, আচ্ছা এখানে দেখো অপশন সি দেখো 4টে 9 থেকে 63 বিয়োগ করলে, সরি 4টে 9 63 মাইনাস 15, সেখান থেকে যদি করলে আমি কি পাচ্ছিলাম 4টে 9 আর তারপরে পাচ্ছিলাম 48, হ্যাঁ কি না? 15 বিয়োগ করলে আমি কি পাচ্ছিলাম এখানে 63 জায়গায়, 63 জায়গায় আমি 48 পাচ্ছিলাম, 48 4 + 8 12, মানে হচ্ছে 12 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা আনসার হতে পারে না। তাহলে একমাত্র বি আর ডি এর মধ্যে কোনো একটা আনসার হবে। আমি তো বি দেখতে পেয়েছি 9 দিয়ে ভাগ যায়, আর এখানে 4টে 9, এখান থেকে আলটিমেট কি দেখতে পাচ্ছি 15 দিয়ে আমি বিয়োগ করে দিই, তাহলে 4টে 9 2টো শূন্য, শূন্যর জন্য কিছু যায় আসে না, প্রত্যেকটা 9 4 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা, তার মানে আমি ফেসে গেছি অলরেডি। এবার আমাকে শুধু একটাই আমার কাজ, সেটা হচ্ছে কাকে দেখা না 84কে দেখা। 84-র মধ্যে দেখে 7 লুকিয়ে আছে, ঠিক আছে। তাহলে আমি শুধু দেখবো যে এই 4টে 9 এরা লাস্টে 2টো শূন্য, এটা বাদ দাও, শূন্যদের কোনো কাজ নেই, তার মানে এ কি 7 দিয়ে ভাগ যায়? তাহলে আলটিমেট দেখি যে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, 2 9 হচ্ছে 18, 18 মানে হচ্ছে এখানে কত পড়ে থাকছে, তাহলে 8 থেকে 9 1 দিলে এখানে হচ্ছে 981, হ্যাঁ কি না? তারপরে 1কে 2 দিয়ে গুণ করি, 2 পড়ে থাকে, 2 যদি আমি বিয়োগ করি এখান থেকে পড়ে থাকে কত, 96, 96 কি 7 দিয়ে ভাগ যায়? কখনোই ভাগ যায় না, তার মানে এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে বাকি পড়ে থাকে একজনই ভদ্রলোক, সে হচ্ছে আমাকে অপশান বি। তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার, আমাকে চেক করতেই হবে না 7-এর গল্প, কারণ বাকি সব কটা তো অমিটই হয়ে গেছে, একজনই পড়ে আছে, একজন তো আনসার হবেই, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 46, সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যাটি কত যেটিকে 6 7 এবং 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 এবং 6 ভাগশেষ থাকে? আচ্ছা, এখানে প্রশ্নটা একটু অন্যরকম। এখানে প্রশ্নটা কি বলা হয়েছে ভালো করে বুঝবে। সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যা, ভুলে যাও একটা সংখ্যা, এমন একটা সংখ্যা ধরলাম n, যাকে বলেছে 6 7 এবং 8 দ্বারা ভাগ করলে, 6 দিয়ে ভাগ করা হয়েছে একবার, n কে আমার একবার 7 দিয়ে ভাগ করা হয়েছে, আর n কে আমাকে একবার 8 দিয়ে ভাগ করা হয়েছে, ক্লিয়ার? বলেছে 6 দিয়ে ভাগ করলে 4 অবশেষ থাকে, 7 দিয়ে ভাগ করলে 5 অবশেষ থাকে, 8 দিয়ে ভাগ করলে 6 অবশেষ থাকে, ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। এবার তার কনসেপ্ট কি বলে, যদি আমি অবশেষ না পেতে চাই আমায় কি করতে হবে, n থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে 6 দিয়ে ভাগ করলে কোনো অবশেষ থাকবে না, n থেকে 5 বিয়োগ করলে 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, n থেকে 6 বিয়োগ করলে 8 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। তাহলে n-4 n-5 অথবা n-6 এর গল্প ভাবতে হবে। আমার এখানে প্রত্যেকটা n এর ভ্যালু বলা হয়েছে। তাহলে আমাকে বলো যে যদি একটা সংখ্যা 7 দিয়ে, আমি 7-এর গল্পটাই ভাবি, 5 বিয়োগ করলে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে বলো তো 9910, এটা থেকে 5 বিয়োগ করলে কত পড়ে থাকে, 9905, এ কি 7 দিয়ে ভাগ যায়? আচ্ছা, 7 দিয়ে ভাগ করতে গেলে আমাকে অনেক কিছু চেক করতে হবে, 7-এর গল্পটা থাক, আমি এটা ভাবি 6-এর গল্প। তাহলে একটা সংখ্যা 6 দিয়ে ভাগ যায় মানে সেটা 3 দিয়ে অবশ্যই ভাগ যায়, তাহলে 4 বিয়োগ করলে আমায় দেখতে হবে 4 বিয়োগ করলে সেটা 3 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 9910 থেকে 4 বিয়োগ করি, তাহলে 9906 হয়, 9906 হয়। তাহলে দেখো 9 এর জন্য 3 দিয়ে ভাগ যাচ্ছে, 6ও 3 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এটা 3 দিয়ে ভাগ যায়, আর 2 দিয়ে ভাগ যায় মানে 6 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। তার মানে এটা আনসার হতে পারে। 9921 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে থাকে, 9917, তাহলে 99 তো 3 দিয়ে ভাগ যায়, 1 + 7 যোগ করে 18, 1 + 7 যোগ করে 8 হয়, 8 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে এটা আনসার হতে পারে না। 9920 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 9916, তাহলে 99 তো 3 দিয়ে ভাগ যায়, 16 মানে হচ্ছে 1 + 6 7, 7 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে এটা আনসার হতে পারে না। 9912 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 9908,
তাহলে দেখো 9 তো 3 দিয়ে ভাগ যায়, 0 8 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা আনসার হতে পারে না। মানে একমাত্র অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। 3 দিয়ে আমার কাজ শেষ হয়ে গেল, 7 দিয়ে যেতে হলো না। 7 দিয়ে চেক করতে গেলে একটু কাজ করতে হয়, সেটা আমার করার দরকার নেই। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। 7 দিয়ে চেক করতে হলে 5 বিয়োগ করতে হতো প্রতিটা থেকে, 8 দিয়ে চেক করতে হলে প্রতিটা থেকে 6 বিয়োগ করতে হতো। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 47, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত যাকে 15, 18, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে এবং সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, আমাকে লাস্ট যে লাইনটা বলেছে সেই লাইনটার দিকে চোখ দাও। বলেছে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 11 ডিভিজিবিলিটি রুল আমায় চেক করতে হবে। 1 2 6 9 11 দিয়ে ভাগ যায়? বলবে দাদা 1 আর 6 হচ্ছে 7, 9 আর 2 11, 11 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 4। তাহলে এটা আনসার হতে পারে না, এই 11 ডিভিজিবিলিটি নয়। 1 0 8 0, 1 প্লাস 8 9, 0 প্লাস 0 0, ডিফারেন্স কিন্তু 11 বা 0 মাল্টিপল, 0 অথবা 11 মাল্টিপল হচ্ছে না। 1 0 8 9, 8 আর 1 9, 9 প্লাস 0 9, তাহলে এটা আনসার হতে পারে। 1 0 7 1, 1 প্লাস 7 8, 0 প্লাস 1 1, তাহলে 8 আর 1 বিয়োগফল কত? 7। 7 তো 11 মাল্টিপল নয় আর 0 নয়, তাহলে এটাও আনসার হতে পারে না। শুধু 11 ডিভিজিবিলিটি দিয়ে প্রশ্নের আনসার হয়ে গেল, অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? একদম ক্লিয়ার, বাকি এসব চেক করতেই লাগবে না। ঠিক আছে, চলে যাও পরের প্রশ্ন। 48, দ্য লিস্ট নাম্বার হুইচ when increased by 5 is divisible by each one of 24, 32, 36 and 54. আই থিঙ্ক এটা তোমরা নিজেরা করতে পারবে। এটা তোমাদের আমি HW হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট বক্সে প্রশ্নের আনসারটা ছুঁড়ে মারবে, এটা আমার তোমাদের কাছে অনুরোধ এতগুলো করানোর পর। 49, the least number which should be added to this so that the sum is exactly divisible by 5, 6, 4 and 3. তাহলে আবার সেই একই গল্প, 2 4 9 7, এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সেটা 5 6 4 আর 3 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে 5 দিয়ে পুরোপুরি ভাগ যেতে গেলে আমাকে ইউনিট ডিজিট কী হতে হবে? এটার যে ভ্যালু হবে তার ইউনিট ডিজিট 5 অথবা 0 হতে হবে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে দেখো 3-এর 7-এর সঙ্গে 3 যোগ করলেও আমি দেখতে পাচ্ছি 0 হচ্ছে, 13 যোগ করলেও 0 হচ্ছে, 23 যোগ করলেও হচ্ছে, 33 যোগ করেও হচ্ছে। তাহলে 5 দিয়ে চেক করলে আমার হবে না, তাহলে আমায় চেক করতে হবে 3 দিয়ে। 3-এর গল্প ভাবতে হবে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। 3-এর গল্প ভাবি। 3-এর গল্প ভাবতে গেলে বলো, যদি আমি এর সঙ্গে 3 যোগ করি তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে 3 তো 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে 2 4 9 সাথে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে আলটিমেট এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। দেখতে পাচ্ছি 24 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 আর 2 6, 9 3 দিয়ে ভাগ যাচ্ছে, 7 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে কখনোই 3 যোগ করলে আমার আনসার আসবে না। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এমনভাবে ভাবতে পারো 3 যোগ করে আমার হচ্ছে কত? 2 5 0 0, 2 5 0 0, 5 প্লাস 2 7, 7 3 দিয়ে ভাগ যায় না, তাহলে আনসার হতে পারে না, তাহলে 3 হবে না। তাহলে 3-এর জায়গায় আমি কী লিখবো? 33 লিখি, 13 লিখি আগে। তাহলে 13 লিখলে মানে কত হবে? 2 5 1 0, তাহলে আলটিমেট 2 মানে 7 এর 8 হলো, 8 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা 13 গল্পও হবে না। তাহলে 23 ভাবি, তাহলে 23 করলে কত হবে? 2 5 2 0, বলো 2 5 2 0, আলটিমেট কি 5 আর 2 7, 2 9, 3 দিয়ে ভাগ যায়, নাকি না? একদম ঠিক। তাহলে 3 দিয়ে যখন ভাগ যায় তার মানে আলটিমেট আনসার হতে পারে, তার মানে 23 আমি লিখতে পারি। 33 লিখলে এটা কি হয়ে যাবে না 2 5 3 0 হয়ে যাবে, এই 33 লিখি। 33 লিখে 2 5 3 0, 2 5 3 0 3 দিয়ে ভাগ যায় না, মানে 33 হতে পারে না। এটাও কিন্তু চেক করে দেখে নিতে হবে। তাহলে 3ও হলো না, 13ও হলো না, 33 হলো না, 23 হয়ে গেল, অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? কিন্তু আমি বলবো যে তোমরা যোগ করবে না, তোমরা ডাইরেক্ট দেখবে যে 2 4 9 7 আছে আর এখানে আছে কত? 3, তাহলে 3 ভাগ যাচ্ছে না, বাকিগুলো ভাগ যাচ্ছে না, তাহলে আলটিমেট আচ্ছা এটা 2 4 9 7 ভাগ যাচ্ছে না, যোগ করেই দেখে নেবে, তাহলে তোমাদের কনফিউশন তৈরি হবে, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। চল দেখো কোশ্চেন নাম্বার 50-এ কি বলা হয়েছে? ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12 লিভস এ রিমাইন্ডার অফ 7, when divided by 15 leaves a remainder of 10, and when divided by 16 leaves a remainder of 11. তাহলে আলটিমেট গল্প কি না, একটা নাম্বার n, তাকে যখন আমি কি করছি না 12 দিয়ে ভাগ করছি তখন আমি দেখতে পাচ্ছি 7 অবশিষ্ট আছে। সেই nকেই
যখন আমি 15 দিয়ে ভাগ করছি তখন কি অবশেষ থাকছে না 10 অবশেষ থাকছে, লিভসের ব্যান্ডে 10, হ্যাঁ কি না? দাদা একদম ঠিক। আর যখন এনকে আমি 16 দিয়ে ভাগ করছি তখন কি পড়ে থাকছে 11 পড়ে থাকছে, হ্যাঁ কি না? তাহলে আমি বলবো যে n-7 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়, ভালো করে বুঝবে, n-7 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়, n-10 15 দিয়ে পুরোপুরি ভাগ যায়, n-11 16 দিয়ে পুরোপুরি ভাগ যায়। এটাই তো কনসেপ্ট বললাম, বলে একদম ঠিক। তাহলে এবার আমাকে চেক করতে হবে যে কোনো একটা অপশন ধরে এগোবো আমি। যদি আমি 12-র গল্প এগোই, এখানে একটু প্রবলেম হবে এই প্রশ্নটা, কোনো ব্যাপার না। আমি কি করব, আচ্ছা এই প্রশ্নটা সাধারণত আমি কমন ডিফারেন্স দিয়ে করে দিতে পারতাম, কিন্তু যেটা আমি তোমাদের শেখাচ্ছি না সেটা নিয়ে ভাবছি যে না ডিভিসিবিলিটি দিয়েই করাই। চলো ডিভিসিবিলিটি দিয়ে করাই, চেক করা যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি 16 দিয়ে গল্পটা এগোই আগে। তাহলে 16 দিয়ে ডিভিসিবল মানে হচ্ছে আমাকে 16 দিয়ে ডিভিসিবিলিটি চেক করতে হবে, মানে 16 দিয়ে ডিভিসিবল মানে সেটা 8 দিয়ে ডিভিসিবল, একই না? বলে একদম ঠিক। তাহলে দেখো n-11, তাহলে 115 যদি হয়, সেটা 115 থেকে আমি 111 বিয়োগ করি, তাহলে পড়ে থাকে কত 104। তাহলে 104 কি 8 দিয়ে ডিভিসিবল? তাহলে এখানে দেখতে পাচ্ছি একদম 8 দিয়ে ডিভিসিবল, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে 8 দিয়ে ডিভিসিবল হলো, তাহলে 8 দিয়ে ডিভিসিবল হওয়ার পরে যদি 115 থেকে 11 বিয়োগ করছি 104 থাকছে, 8 দিয়ে কাটাকুটি করার পর কি পড়ে থাকছে দেখো তো, 8-1-কে 8, এখানে হচ্ছে তোমার পড়ে থাকে 24, 8-3-24, 13 পড়ে থাকছে। তাহলে 104-কে 8 দিয়ে কাটার পর 13 পড়ে থাকছে, তাহলে এখনো তো 2 দিয়ে কাটতে হবে, তবেই তো 16 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তার মানে অবশ্যই 104 8 দিয়ে ভাগ যায় না। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে এই সরি 16 দিয়ে ভাগ যায় না, একদম ঠিক। তার মানে 115 এখানেই অমিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার চলে যাই আমি 235-এ, খুব ভালো করে বুঝবে। তাহলে 235 থেকে যদি আমি 16 বিয়োগ করি, সরি 11 বিয়োগ করি, তাহলে পড়ে থাকে কত, 224। আর 224 আমি দেখতে পাচ্ছি 16, 8 দিয়ে তো পুরোপুরি ভাগ যাবি, 8 দুগুণে 16, এখানে হচ্ছে 64, 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তখন 8 দিয়ে পুরোপুরি ভাগ যায় মানে অবশ্যই 16 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, কারণ দেখো এখানে 8 দিয়ে কাটার পরে কত পড়ে থাকছে, 8 দুগুণে 16, 8-8-টা 64, মানে 28। তাহলে 28 2 দিয়ে ভাগ যায়, তার মানে 16 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে এই আনসার হতে পারে 247। এটা থেকে 11 বিয়োগ করলে কত পড়ে থাকে, 247 - 11 মানে হচ্ছে 236। 236 কি 8 দিয়ে ভাগ যায়? 8 দুগুণে 16, 16 এখানে 56, হ্যাঁ একদম ভাগ যাচ্ছে। কিন্তু সেটা কি তারপরে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যাওয়ার পরে তাহলে এখানে হচ্ছে 8 দুগুণে 16, 8-7-এ 56, 27 2 দিয়ে ভাগ যায় না, তার মানে 247 হতে পারে না, 475। এটা থেকে 11 বিয়োগ করার পর কত পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে আমার 466। আর 466 কি 8 দিয়ে ভাগ যায়? 8-5-40 যাচ্ছে না, একই না? বলে একদম ঠিক। তাহলে 475 - 11 মানে হচ্ছে 466, আর 466 8 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে 16 দিয়ে ভাগ যাবেই না, তখন এও আনসার হতে পারে না। 235 হলো কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এইভাবে কিন্তু আমি প্রশ্নের আনসার 16 দিয়ে ক্যালকুলেট করে বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমাকে কিন্তু ডিভিসিবিলিটি খুব ভালো করে মনে রাখতে হবে। ডিভিসিবিলিটি হচ্ছে বেস্ট মেথড এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য। কোশ্চেন নাম্বার 51, রাহুল একটি মাঠ প্রদক্ষিণ করতে 15 মিনিট সময় লাগে, অনিলের লাগে 18 মিনিট। যদি তারা একই বিন্দু থেকে একই সময় একই অভিমুখে যাত্রা শুরু করে, তারা কত মিনিট পর তারা আবার শুরুর বিন্দু মিলিত হবে? তাহলে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট, কিন্তু এখানে এলসিএম কাজে লাগবে, তাই জন্য আমি এই প্রশ্নটা এখানে লিখেছি। সবসময় মনে রাখবো যে একটা মাঠ প্রদক্ষিণ যখন করছে তখন সার্কুলার মাঠ, একই না? বলো একদম ঠিক। তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টাইম বলা হয়েছে, যে রাহুল করছে 15 মিনিটে আর অনিল করছে 18 মিনিটে, পুরো মাঠটা প্রদক্ষিণ করছে একই জায়গা থেকে শুরু করে। বলেছে তারা একই বিন্দু থেকে একই সময় একই অভিমুখে যাত্রা শুরু করলে, একই বিন্দু থেকে যাত্রা শুরু করে, সাপোজ এখান থেকে যাত্রা শুরু করছে দুজনেই, রাহুল এবং অনিল একই অভিমুখে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাহলে এটা ম্যাটার করে না একই দিকে যাচ্ছে বা বিপরীত দিকে যাচ্ছে। তারা যদি এক জায়গা থেকে শুরু করে তারা আবার সেই বিন্দুতে মিলিত হবে। বলেছে কি, তবে কত মিনিট পরে তারা আবার শুরুর বিন্দু মানে এই বিন্দুতে মিলিত হবে, সেটা সবসময় তাদের একবার প্রদক্ষিণ করতে যে টাইম লাগছে সেই টাইমের এলসিএম, ঠিক আছে। তারা আলটিমেট তারা এই বিন্দুতে আবার মিলিত হবে কত সময় পর, না সেই সময়টা কি করে পাবো, না এলসিএম অফ 15 আর 18 করে,
ঠিক আছে, তার মানে একটা সংখ্যা যে 15 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 18 দিয়েও পুরোপুরি ভাগ যায়। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। 100 15 দিয়ে ভাগ যায় না, 80 15 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে। তার মানে 90 দেখতে পাচ্ছি সেই সংখ্যা যে 15 দিয়েও ভাগ যায়, 18 দিয়ে ভাগ যায়, 90 যাবে কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 52। দেখো 52 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 3টি মোড়ের ট্রাফিক সিগন্যাল যথাক্রমে প্রতি 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। তো আমরা দেখেছি এই ধরনের প্রশ্ন যে ট্রাফিক সিগন্যাল আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে, সেটা আলটিমেট কোন সময় পর হবে, না আলটিমেট সেই সময়টা কি করে পাবো, না এই সময়গুলোর এলসিএম করে, হ্যাঁ কি না। তাহলে আমাকে বলো যে 48, 72 আর 108 সেকেন্ড এদের এলসিএম কি হবে। তাহলে 48কে আমি লিখতে পারি 16 3 48 লিখতে পারি, মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। 72 আমি লিখতে পারি 8 ইন্টু 9 মানে 2 এর কিউব ইন্টু 3 এর স্কোয়ার। 108কে আমি কি লিখতে পারি 27 4 108 মানে 2 এর স্কোয়ার আর হচ্ছে 3 এর কিউব, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তো এবার বলো এলসিএম কি হবে, সেকেন্ডে বলতে পারবো। তো এলসিএম হয়ে গেল 3 এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3 আর 2 এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তাহলে এটা হয়ে গেল আমার এলসিএম। 2 টু দি পাওয়ার 4 মানে 16, 3 এর কিউব মানে হচ্ছে 27। তাহলে এত সেকেন্ড পর তারা আবার একসঙ্গে কি হবে, একসঙ্গে দেখা যাবে, বলো একদম ঠিক। তাহলে যদি সকাল 8টা 20 মিনিটে তারা একসাথে পরিবর্তিত হয়, তার পরবর্তী কোন সময় তারা আবার একসাথে পরিবর্তিত হবে। তাহলে বলো এত সেকেন্ড পরে তারা একসঙ্গে পরিবর্তিত হবে, কিন্তু এখানে 8টা 20 মানে ঘন্টা মিনিটে আছে, তাহলে এটাকে মিনিটে ট্রান্সফার করতে পারি। তাহলে একে আমি যদি মিনিটে ট্রান্সফার করি 2260 করতে হবে, বলো তো একদম ঠিক। তাহলে তখন সেকেন্ড থেকে মিনিট হয়ে যাবে। তাহলে কাটাকুটি করি এবার, 60 দিয়ে বানানো হচ্ছে, এখানে 4 দিয়ে যাচ্ছে, 4 4 16, 4 15 60, আর এখানে হচ্ছে 5 3কে দিয়ে 3 9 27, আর হচ্ছে 3 5 15, তাহলে 36/5 মিনিট। 36/5 মানে হচ্ছে 5 7 35 মানে 7 পূর্ণ 1 5 মিনিট। মানে যাই হোক আমার 8টা 20 থেকে 7 মিনিট সামথিং সেকেন্ড, তাহলে 8টা 20 এর সঙ্গে 7 মিনিট সামথিং সেকেন্ড যদি আমি সামথিং সেকেন্ড যোগ করি, তাহলে 8টা বেজে 27 মিনিট সামথিং সেকেন্ড, তাহলে 8টা বেজে 27 মিনিট সামথিং সেকেন্ড একমাত্র অপশানে দিয়েছে, পুরোটা করার দরকার নেই, ঠিক আছে। যদি পুরোটা করতে হয় তাহলে তুমি বলবে আলটিমেটলি 1 5 মিনিটকে আমি কি করতে পারি, না 7 মিনিট, আর 1 5কে আমি 60 দিয়ে গুণ করে দিই, তাহলে সেকেন্ড, আর 60 দিয়ে গুণ করলে 5 12 60, তাহলে 7 মিনিট 12 সেকেন্ড, 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে তুমি বলবে 8টা 20 পর 7 মিনিট 12 সেকেন্ড যোগ করলে 8টা বেজে 20 মিনিট, সরি 27 মিনিট 12 সেকেন্ড, এক্সাক্ট আনসার। ক্লিয়ার, একদম ক্লিয়ার। 53, 4 জন দৌড়বিদ যথাক্রমে 400 সেকেন্ড, 600 সেকেন্ড এবং 720 সেকেন্ড এবং 900 সেকেন্ড এক পাক পূর্ণ করেন। দৌড় শুরু করে কতক্ষণ পর তারা প্রথমবার শুরুর বিন্দুতে মিলিত হবে। তাহলে শুরুর বিন্দুতে মিলিত হওয়ার জন্য কি করতে হয়, না তাদের ইন্ডিভিজুয়াল টাইম পুরো একদম পরিধিতে একবার পাক খাওয়ার জন্য তাদের ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএম করতে হয়, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট 400 600 720 এবং 900 এদের এলসিএম নির্ণয় করতে হবে। তার মানে এমন একটা আমার সময় পাবে যে 400 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 600 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 720 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 900 দিয়েও পুরোপুরি ভাগ যায়, হ্যাঁ কি না, পুরো একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো 900 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তারপর 9 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে কি 42 ভাগ যায়, যায় না, তাহলে এটা আনসার হতে পারে না। 9 দিয়ে কি 24 ভাগ যায়, যায় না, এটা আনসার হতে পারে না। তাহলে আয়দা 3600 অথবা 1800, ঠিক আছে। তাহলে এবার দেখতে পাচ্ছি যে এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 3600কে 1800কে আমি দেখি, 1800কে কি আমি দেখতে পাচ্ছি 400 ভাগ করতে পারবে, 1800কে কি আমি 400 ভাগ করতে পারবে, বলো। ভাগ করতে পারবে না, 2 0 2 0 ক্যান্সেল হয়ে যাবে, কি করে পারবে। 1800কে 400 দিয়ে ভাগ করা যাবে না, 18কে 4 দিয়ে ভাগ করা যায় না। তুমি বলবে 1800কে 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 1800কে 400 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটাও আনসার হতে পারে না। এমন একটা সময় যেটা 400 600 720 এবং 900 এই সব কটাতে ডিভিসিবল, তার মানে সেটা আলটিমেট কি হবে, 400 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে 1800কে 4 দিয়ে ভাগ যাবে, 400 দিয়ে ভাগ যাবে, যাবে না, 4 দিয়ে ভাগ যাবে, কিন্তু 400 দিয়ে ভাগ যাবে না, কারণ 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 18/4 পড়ে থাকবে, কারণ একমাত্র 3600ই পড়ে থাকে, একটাই অপশন আলটিমেট 3600 দেখতেও পাচ্ছি। 400 দিয়েও পুরোপুরি ভাগ যাচ্ছে, 600 দিয়েও পুরোপুরি ভাগ যাচ্ছে, 720 দিয়েও পুরোপুরি ভাগ যাচ্ছে, 900 দিয়েও পুরোপুরি ভাগ যাচ্ছে, কারণ আলটিমেট 600 এই যে সেকেন্ড পরে তারা প্রথমবার আবার শুরু বিন্দুতে মিলিত হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো অঙ্ক করতে হলো না কিন্তু, ঠিক আছে। 54, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। আচ্ছা, এই প্রশ্নটা সেকেন্ড টাইপের,
টাইপ 6 এর প্রশ্ন, ভুল করে এখানে চলে এসেছে, টাইপ 6 এ বোঝাবো। হ্যাঁ, টাইপ 6 এ বোঝাবো, সরি টাইপ 6 না, ভুল বললাম, টাইপ 5। কোশ্চেন নাম্বার 55, দ্য নাম্বার বিটুইন 4000 অ্যান্ড 5000 হুইচ ইজ ডিভিজিবল বাই 12, 18, 21 অ্যান্ড 32। এটা ভুলে যাও। 4000 থেকে 5000 মধ্যে একটা সংখ্যা, এখানে 4টে অপশন যেটা দেখবে, প্রত্যেকটা অপশন 4000 থেকে 5000 মধ্যেই অবস্থিত। ঠিক আছে, মানে 4000 অপেক্ষা বৃহত্তম, 5000 অপেক্ষা ক্ষুদ্রতম। তাহলে এটা হচ্ছে তোমাকে বিভ্রান্ত করার জন্য এই কথাটা বলা থাকে। আলটিমেট আমার প্রশ্নটা হচ্ছে এটাই, এমন একটা সংখ্যা যে 12 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 18 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 21 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 32 দিয়েও পুরোপুরি ভাগ যায়, তাই তো? তাহলে আমাকে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে যে 12 দিয়ে ভাগ যায় মানে 3 দিয়ে অবশ্যই ভাগ যায়, তাহলে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 4, 3 আর 2 5 আর 4 9 ভাগ যাচ্ছে, 3 আর 2 5 আর 4 9, তাহলে প্রত্যেকটা এখানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 এর গল্প এখানে বললে হবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি 9 দিয়ে গল্প, 9 দিয়েও তাই হবে, 5 আর 4 9, প্রত্যেকটাই 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে একমাত্র আমার হাতে অপশন পড়ে আছে কি 12 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে তো 23 ভাগ যায় না, 4 দিয়ে 03 ভাগ যায় না, 4 দিয়ে 02 ভাগ যায় না। একমাত্র অপশন হচ্ছে 4032, যে 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়। বাকি কোনোটা 4 দিয়ে ভাগ যায়? বলো 02 কি করে ভাগ যাবে? 02 4 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। আর কোনো তো অপশন, আর কোনো কিছু দেখার প্রয়োজনই নেই। তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে এবার আমাকে বলো যে টাইপ 5-এ কি যাবো আজকে? আর যাবো না, টাইপ 5 4 অব্দি থাকবো। ঠিক আছে, আলটিমেট অনেক কিছু তোমাদের বোঝানো হয়েছে। টাইপ 5 থেকে আমরা পরের ক্লাস দেখবো, আর একটা ক্লাস নেবো আমাদের পুরো সব কটা টপিক ক্লিয়ার করে দেবো। মানে আলটিমেট আর একটা টাইপই পড়ে আছে, বাকি সব টাইপ করে দিয়েছি আমি। ঠিক আছে, চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। অবশ্যই আশা করবো যে আমাদের ক্লাস খুব ভালো লেগেছে, আর এর সঙ্গে পঞ্চায়েতের ক্লাসটাও আমরা চ্যাপ্টার ওয়াইজ করবো, এবং সেখানেও আমরা এরমভাবেই প্রশ্নের সলিউশন দেখবো। কিন্তু তার জন্য তোমাদের এই ক্লাসটা দেখা দরকার, কারণ হচ্ছে আমি অতটা ডেপথ থেকে এখানে পড়াবো না, যতটা ডেপথ আমি এখানে পড়াচ্ছি। কারণ এখানে আমি এই সব কটা এক্সামকে আমি টার্গেট করেছি, WBCS-কেও টার্গেট করেছি, মিসলেনিয়াসকেও, ক্লার্কশিপকেও, ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও, কেপিকেও। ঠিক আছে, কিন্তু পঞ্চায়েতে আমি সেই ডেপথে ঢুকবো না। ক্লিয়ার? তাই জন্য আমাকে এই ক্লাসটা দেখতে হবে, এই ক্লাসটা দেখতে হবে। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, পাশে থাকো।